আসসালামু আলাইকুম সবাইকে হালকেনস্টাইনের টেস্ট পেপার সলভিং কোর্সের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মনোয়ার হোসেন আরমান, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। গত ক্লাসগুলোর নেই এই ক্লাসেও আমরা মার্কেটিং ফার্স্ট পেপারের আজকে পঞ্চম চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করব। আমাদের পঞ্চম চ্যাপ্টারে রয়েছে উৎপাদন ব্যবস্থাপনা। উৎপাদন ব্যবস্থাপনার যে সৃজনশীলগুলো রয়েছে সেই সৃজনশীলগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আমাদের প্রথমেই জানতে চেয়েছে দ্রব্য কী। দ্রব্য মানে কি? দ্রব্য হচ্ছে মানুষের অভাব পূরণের সামর্থ্য রাখে এমন যা কিছু বাজারে পাওয়া যায়, যা দৃশ্যমান, যার আকার আকৃতি রয়েছে, যা অর্থের মূল্যে বিনিময়যোগ্য, তাকে আমরা বলি দ্রব্য। ওইসব দ্রব্য হচ্ছে ওইসব বস্তু যা দৃশ্যমান, বিনিময়যোগ্য এবং অর্থের মূল্যায়নযোগ্য, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলে থাকি দ্রব্য। আমাদের 2 নম্বর প্রশ্নে যেটা বলেছে সেবার মালিকানা হস্তান্তর করা যায় না ব্যাখ্যা করতে বলা হয়েছে। সেবা কি? আগে আমরা কি করব? আমরা 2টি স্টেপে আমাদের প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম স্টেপে আমরা কি লিখব? সেবা কি, সেবার সংজ্ঞাটা আমরা দেব। তারপর স্টেপে আমরা যেটা লিখব সেটা হচ্ছে সেবার মালিকানা কেন হস্তান্তর করা যায় না সেটা আমরা লিখব। প্রথমে হচ্ছে সেবা কি। সেবা হচ্ছে এমন কিছু কাজ বা সুবিধা বা তৃপ্তি যা মানুষের অভাব পূরণের সামর্থ্য রাখে, তাকে আমরা কি বলি? তাকে আমরা সেবা বলে থাকি। প্রথমে আমরা সেবার সংজ্ঞাটা দেব, তারপরে আমরা যেটা দেব কেন সেবার মালিকানা হস্তান্তর করা যায় না সেই বিষয়টা আমরা লিখব। আমরা যখন একটা পণ্য ক্রয় করি তখন কিন্তু আমরা পণ্যটার মালিকানা কি করি? গ্রহণ করি। মানে যে জিনিসগুলোর আকার আকৃতি রয়েছে সেগুলো দেখা যায়, স্পর্শ করা যায়, ছোঁয়া যায়, এই কারণে এটার মালিকানাও কি করা যায়? হস্তান্তর করা যায়। কিন্তু সেবা তো দেখাও যায় না, ছোঁয়াও যায় না, স্পর্শও করা যায় না, এটা দৃশ্যমান নয়, এই কারণে এটার কোনো আকৃতি নেই। আর যেহেতু এটার আকৃতি নেই, এটাকে কি করা যায় না? এটার মালিকানা হস্তান্তর করা যায় না। এভাবে আমরা কি লিখবো? দ্বিতীয় স্টেপটা লিখবো। প্রথম স্টেপে কি দেব? আমরা সেবার সংজ্ঞা দেব। দ্বিতীয় ধাপে আমরা কি দেব? সেবা কেন মালিকানা হস্তান্তর করা যায় না সেই বিষয়টা আমরা উল্লেখ করব। তারপরে 3 নম্বর প্রশ্নে আমাদের যে জিনিসটা জানতে চেয়েছে সেটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত মিস্টার শফিক কি উৎপাদন করছে। আচ্ছা, আমরা যদি উদ্দীপকটা দেখে নিই তারপরে বুঝতে পারবো কি উৎপাদন করছে, পণ্য নাকি সেবা। আমরা এই দুইটার যে কোনো একটা পেয়ে যাব। মিস্টার শফিক একজন সুনামধন্য আইনজীবী। দীর্ঘদিন যাবৎ তিনি সুনামের সাথে সকল শ্রেণী পেশার মানুষকে আইনি সহায়তা দান করে আসছেন। তার আইনি পেশার মূলনীতি হলো গ্রাহকদের আত্মসন্তুষ্টি এবং তাদের সর্বোচ্চ মানে সহায়তা করা। তাহলে আমরা দেখতেছি যে আইনি সেবা দিচ্ছেন তিনি। তাহলে আইনি যে পরামর্শ বা সেবা দেওয়া হয় সেটা কি দেখা যায়? সেটা কি ছোঁয়া যায়? এটার কি আকার আকৃতি রয়েছে? যদি এটার আকার আকৃতি না থাকে সেটাকে আমরা কি বলি ভাইয়া? সেটাকে আমরা বলে থাকি সেবা। তাহলে আমরা গ নাম্বার প্রশ্নের উত্তর কিভাবে দেব? আমরা দেব প্রথমে হচ্ছে তিনি যে সেবা উৎপাদন করছে এটা লিখব। মিস্টার শফিক কি উৎপাদন করছে? সেবা উৎপাদন করছে। এটা হচ্ছে আমাদের জ্ঞানমূলক, এটা আমরা প্রথম স্টেপে দেব। দ্বিতীয় স্টেপে আমরা কি দেব? এই সেবার সংজ্ঞাটা দেব। সেবার সংজ্ঞাটা কি দেব? সেবা হচ্ছে মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য রাখে এমন কাজ, তৃপ্তি বা সুবিধা যা মানুষের অভাব পূরণের সামর্থ্য রাখে, তাকে আমরা কি বলি? সেবা বলি। তারপরে আমরা 2-1টা সেবার বৈশিষ্ট্য দিয়ে দেব। কি? সেবা অদৃশ্যমান, অস্পর্শনীয়, সেবার কোনো আকার আকৃতি নেই, সেবার মালিকানা হস্তান্তর করা যায় না, এই কয়েকটা আমরা বৈশিষ্ট্য আমরা দ্বিতীয় স্টেপে দেব। তারপর তৃতীয় স্টেপে আমরা কি দেব? এই মিস্টার শফিকের যে কার্যক্রমটা সেটা আমরা কোথা থেকে নিয়ে আসবো? উদ্দীপক থেকে আমরা সরাসরি নিয়ে আসবো। তাহলে আমরা যদি দেখি মিস্টার শফিক কি করছে। মিস্টার শফিক একজন সুনামধন্য আইনজীবী। তিনি দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে সকল শ্রেণী পেশার মানুষকে আইনি সহায়তা প্রদান করে আসছেন। তাহলে আইনি সহায়তা আমরা এই উদ্দীপকটা কি করব? 3 নাম্বার স্টেপে দেব। তারপর 3 নাম্বার স্টেপে আরেকটু কাজ করব। তিনি যে সেবা উৎপাদন করছেন, আইনি যে সহায়তা, এটা যে সেবা, এটা কেন সেবা এটা আমরা একটু ব্যাখ্যা করব। আইনি সহায়তা কেন সেবা ভাইয়া? এই যে আইনি পরামর্শটা দিচ্ছে সেটা কোনো দেখাও যায় না, সেটা ছোঁয়াও যায় না, সেটার আকার আকৃতি নেই, তাহলে এটা কি? এটা হচ্ছে সেবা। এই সেবাটার বিনিময়ে তিনি কি করছে? অর্থ উপার্জন করছে। তাহলে এটা কি? দ্রব্য নাকি সেবা? অবশ্যই সেবা। তাহলে আমরা কনক্লুশনে গিয়ে দেব সুতরাং অথবা কি দিতে পারি? পরিশেষে বলা যায় তাই, এগুলা আমরা দিয়ে লিখবো উদ্দীপকের মিস্টার শফিক সেবা উৎপাদন করছে। এটা হচ্ছে আমাদের কাজ। তারপরে আমরা ঘ নাম্বার প্রশ্ন যদি দেখি, ঘ নাম্বার প্রশ্ন কি করছে? কাঙ্ক্ষিত সেবা বা পণ্যই গ্রাহক সন্তুষ্টির অন্যতম কারণ। তুমি কি একমত? তোমার মতামত জানতে চেয়েছে।
কাঙ্ক্ষিত সেবা বা পণ্যই গ্রাহক সন্তুষ্টির অন্যতম কারণ। এটাতে কি তুমি একমত উক্তিটার সাথে? হ্যাঁ, তুমি একমত। কারণ কি? তুমি প্রথম স্টেপে কি দিবা? প্রথম স্টেপে দিবা হচ্ছে এই যে উক্তিটা দিচ্ছে, এই উক্তিটা তুমি প্রথম স্টেপে লিখবা এবং লিখবা উক্তিটির সাথে আমি একমত অথবা উক্তিটি যথার্থ। এভাবে আমরা দিয়ে প্রথম স্টেপটা দিব। তারপর দ্বিতীয় স্টেপে আমরা যে কাজটা করব, গ্রাহক সন্তুষ্টি কি সেই বিষয়টা আমরা উল্লেখ করব। অথবা গ্রাহক সন্তুষ্টি কাকে বলে এই জিনিসটা আমরা উল্লেখ করব। গ্রাহক সন্তুষ্টি মানে কি ভাইয়া? গ্রাহক সন্তুষ্টি হচ্ছে ক্রেতাদের পছন্দ অনুযায়ী বা ক্রেতাদের প্রয়োজন চাহিদা অনুযায়ী যখন আমরা সেবা প্রদান করি, বিনিময়ে আমরা যে সেবাটা দিচ্ছি এটার কার্যকারিতা যদি ক্রেতা বা ভোক্তার প্রত্যাশার সাথে মিলে যায়, সেটাই মূলত হচ্ছে কি, সেটাই হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। এই জিনিসটা আমরা 2 নম্বর পয়েন্টে দিব। তারপরে এই পয়েন্টে আমরা একটু কিছু অ্যাড করব। এই গ্রাহক কিভাবে সন্তুষ্ট হয়? গ্রাহক যখন তার প্রয়োজন তার চাহিদা অনুযায়ী পণ্যটা পায় এবং পণ্যের কার্যকারিতা যখন তার প্রত্যাশার সাথে মিলে যায়, তখনই গ্রাহক কি হয়? গ্রাহক তখন সন্তুষ্ট হয়। এটা আমরা 2 নাম্বার স্টেপে দেব। তারপর 3 নাম্বার স্টেপে দিব কি হচ্ছে, 3 নাম্বার স্টেপে আমরা গিয়ে এই যে মিস্টার শফিক উদ্দীপকে যে কার্যক্রমগুলো করছে, কি করছে? তিনি আইনি সেবা দিচ্ছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে কি দিচ্ছে? আইনি সেবা দিচ্ছে। এটা আমরা কোথায় নিয়ে আসবো? 3 নাম্বার স্টেপে নিয়ে আসবো। 4 নাম্বার স্টেপে আমরা কি করব? মূল্যায়ন করব। কিভাবে মূল্যায়ন করব? আমরা হচ্ছে এই যে কাঙ্ক্ষিত সেবা বা পণ্য মানুষের কিভাবে আত্মসন্তুষ্টি বা গ্রাহক সন্তুষ্টির কারণ, সেই বিষয়টা আমরা উল্লেখ করব। কিভাবে উল্লেখ করব? ধরো এক একজন মানুষের এক এক ধরনের চাহিদা রয়েছে। এই চাহিদা অনুযায়ী যখন আইনি সেবাটা প্রদান করবে, সবার জন্য কিন্তু আইনি সেবাটা একরকম হবে না। তাহলে ধরো একজনের একটা প্রয়োজন, তার মতো করে তার প্রয়োজনটা পূরণ করলো, তাহলে আরেকজনের আরেকটা প্রয়োজন, সেই অনুযায়ী তাকে আইনি সেবাটা প্রদান করলো। এই যে ভিন্ন ভিন্ন মানুষকে ভিন্ন ভিন্নভাবে আইনি সেবাটা প্রদান করা হচ্ছে, এর মাধ্যমে কি হবে? এই যে স্বতন্ত্র ব্যক্তিরা তাদের চাহিদা অনুযায়ী সেবাটা পাচ্ছে, এতে করে তাদের প্রয়োজন মিটছে, তাদের অভাব মিটছে। এই প্রয়োজন অভাব মেটার পর মেটানোটা কিভাবে হলো? তার চাহিদা অনুযায়ী হলো এবং যে সেবার কার্যকারিতাটা তার প্রত্যাশার সাথে মিলবে। এই যে প্রত্যাশার সাথে যখন কার্যকারিতা পণ্য বা সেবার কার্যকারিতা মিলে, তখনই কি হয়? গ্রাহক সন্তুষ্ট হয়। ঠিক একইভাবে তুমি এভাবে ব্যাখ্যা করে দিবা। উপযুক্ত পরামর্শ পেয়ে উপকৃত হতে পারে আইনজীবীগণ, তাদের সমস্যা শুনে কাঙ্ক্ষিত পরামর্শ প্রদান করে তারা সমস্যা সমাধানে সহায়তা করেন। মিস্টার শফিকও একই কাজ করেন। তিনি গ্রাহকদের সমস্যার ধরন অনুযায়ী পরামর্শ প্রদান করেন। গ্রাহকরা উপযুক্ত পরামর্শ পেয়ে খুশি হয় এবং আইনি ঝামেলা মোকাবেলা করতে পারে। এইভাবে তুমি একটু লিখে তারপরে কনক্লুশন দিয়ে দিবা। তাই বলা যায়, সুতরাং, পরিশেষে, এইভাবেই এগুলো দিয়ে তুমি কি করবা? কনক্লুশন দিবা। কনক্লুশনটা কি দিবা? কাঙ্ক্ষিত পণ্য বা সেবাই গ্রাহক সন্তুষ্টির অন্যতম কারণ, উক্তিটির সাথে আমি একমত। শেষ। এভাবে তুমি কনক্লুশন দিয়ে দিবা। তারপর দ্বিতীয় প্রশ্নটা যখন আমরা দেখব, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে উৎপাদন ব্যবস্থাপক কে? উৎপাদন ব্যবস্থাপক কে? আগে জানি আমরা উৎপাদন ব্যবস্থাপনা কি। উৎপাদন ব্যবস্থাপনা কি? কোনো নির্দিষ্ট পণ্য উৎপাদনের লক্ষ্যে পণ্যের পরিকল্পনাকরণ, পণ্য ডিজাইন, পণ্যের মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কার্যবলীকে আমরা কি বলি? উৎপাদন ব্যবস্থাপনা বলে থাকি। এই উৎপাদন ব্যবস্থাপনার কার্যক্রম যিনি বা যারা করেন তাদেরকে আমরা কি বলি? উৎপাদন ব্যবস্থাপক আমরা বলে থাকি। এখানে তুমি যদি বইয়ের ভাষায় লিখতে যাও, তাহলে লিখতে পারো যে যিনি উৎপাদন সংশ্লিষ্ট পরিকল্পনা, পণ্যের ডিজাইন, মান নিয়ন্ত্রণ, মান নির্ধারণ ইত্যাদি কার্যবলী সম্পাদন করেন, তাকে কি বলা হয়? উৎপাদক ব্যবস্থাপক বলা হয়। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্ট বা 2 নম্বর প্রশ্নে, খ নম্বর প্রশ্নে আমাকে যে জিনিসটা জানতে চাইছে, বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতা কেন্দ্রিক হচ্ছে? ক্রেতা কেন্দ্রিক মানে কি? ক্রেতা কেন্দ্রিক হচ্ছে কাস্টমাইজেশন, যেটা আমরা ইংরেজিতে বলি কাস্টমাইজেশন, সেটার বাংলায় হচ্ছে ক্রেতা কেন্দ্রিক। তাহলে আমরা কি দিব? প্রথমে হচ্ছে ক্রেতা কেন্দ্রিকের সংজ্ঞায়ন করব প্রথমে। তারপরে দ্বিতীয় স্টেপে আমরা কি করব? দ্বিতীয় স্টেপে বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা কেন ক্রেতা কেন্দ্রিক, সেই জিনিসটা আমরা 2 নম্বর পয়েন্টে লিখব। প্রথম হচ্ছে ক্রেতা কেন্দ্রিক মানে কি? ক্রেতা কেন্দ্রিক মানে হচ্ছে স্বতন্ত্র ক্রেতার প্রয়োজন চাহিদা অনুযায়ী যখন উৎপাদন করা হয়, পণ্য বা সেবা উৎপাদন করা হয়, তাকে বলে আমরা ক্রেতা কেন্দ্রিক। অর্থাৎ স্বতন্ত্র ক্রেতাদের রয়েছে স্বতন্ত্র প্রয়োজন, স্বতন্ত্র চাহিদা। অর্থাৎ এক একজনের ক্রেতার এক এক রকমের প্রয়োজন চাহিদা রয়েছে। এই যে এক এক রকম ক্রেতার এক এক রকম প্রয়োজন, এই প্রয়োজন অনুযায়ী পণ্য উৎপাদন করাকে আমরা বলি ক্রেতা কেন্দ্রিকতা।
এখানে বলা হচ্ছে ক্রেতা কেন্দ্রিক বলতে প্রত্যেক ক্রেতা স্বতন্ত্র চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা উৎপাদন এবং বিপণন করা কি বলা হয়, ক্রেতা কেন্দ্রিক বলা হয়। এবার দ্বিতীয় স্টেপে আমরা কি দিব, দ্বিতীয় স্টেপে আমরা দিব হচ্ছে কেন বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনা ক্রেতা কেন্দ্রিক হচ্ছে সেটা দিব। বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য আমাদের যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে কি ক্রেতাদের প্রয়োজন অভাব অনুযায়ী পণ্য উৎপাদন করা। ক্রেতারা যখন তাদের প্রয়োজন অভাব অনুযায়ী পণ্যটা পাবে তখন তাদের যে প্রত্যাশা সেটার সাথে তার কি হবে, পণ্যটার কার্যকারিতা মিলে যাবে। পণ্যের কার্যকারিতা যখন প্রত্যাশার সাথে মিলবে তখন কি হবে, তখন হচ্ছে গ্রাহক সন্তুষ্ট হবে। গ্রাহক সন্তুষ্ট হলে কি হবে, বারবার তার যে 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 যেখান থেকে পণ্যটা কিনছে সেই দোকান বা সেই বিপণনকারী প্রতিষ্ঠান থেকে বারবার পণ্যটা ক্রয় করবে। এতে কি করবে, যে প্রতিষ্ঠান পণ্যটা বানালো সে গ্রাহকদের সন্তুষ্টি প্রদানের মাধ্যমে বাজারে টিকে থাকতে পারবে। তাহলে এটাই বলছে যে এই কারণে ক্রেতা কেন্দ্রিকতা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনায়। আমি বোঝানোর জন্য এভাবে বলছি, তুমি তোমার মতো করে লিখবা। বর্তমান বাজারে টিকে থাকার জন্য ক্রেতাকে চাহিদা অনুযায়ী গুরুত্ব দিতে হয়। ক্রেতা সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ব্যবসায় সাফল্য অর্জন করা সম্ভব। কিন্তু প্রত্যেক ক্রেতার চাহিদা ও প্রয়োজনের ভিন্নতা আছে, তাই ক্রেতাদের চাহিদা ও প্রয়োজনের ভিন্নতাকে বিবেচনা করে পণ্য উৎপাদন ও বিপণন কর্মকাণ্ড পরিচালিত হওয়া উচিত। এই কারণে কি হচ্ছে, এই কারণে হচ্ছে বর্তমান উৎপাদন ব্যবস্থাপনা ক্রেতা কেন্দ্রিক হচ্ছে। এবার যদি আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখি, ঘ নাম্বার, উদ্দীপকে উল্লেখিত হোটেল কর্তৃপক্ষের চিন্তিত হয়ে পড়ার কারণের সাথে সেবার কোন বৈশিষ্ট্যের সাদৃশ্য রয়েছে। আমরা যদি একটু দেখি, কুয়াকাটা রংধনু হোটেলের অতিথিদের থাকার জন্য 100টি সুসজ্জিত কক্ষ আছে। সম্প্রতি সি বিচের আশেপাশে হোটেল সংখ্যা বেড়ে গেছে। এতে গড়ে প্রতিদিন 50টির মতো কক্ষই অতিথিশূন্য থাকায় হোটেল কর্তৃপক্ষ অতিথিদের জন্য, এদিকে হয়তো একটা লাইন আছে এটা বাদ গেছে। তাহলে দেখো অতিশূন্য থাকায় কি হচ্ছে, হোটেল কর্তৃপক্ষ চিন্তিত হয়ে পড়ে, এই একটা লাইন। তাহলে হোটেল কক্ষ অতিথিশূন্য থাকায়, হোটেল কক্ষ অতিথিশূন্য থাকলে সেবার অন্যতম একটা বৈশিষ্ট্য কি আছে ভাইয়া, সেবার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে সেবা কি পচনশীল বা ধ্বংসশীল বা সেবার নশ্বর। নশ্বর মানে কি, ধ্বংসশীল। তাহলে এটা হচ্ছে সেবার একটা বৈশিষ্ট্য, অর্থাৎ নির্দিষ্ট সময় যদি আমরা সেবাটা দিতে না পারি তাহলে এই সেবাটার কার্যকারিতা কি হয়, সেবার কার্যকারিতা উপযোগিতা নষ্ট হয়ে যায়। তাহলে সেবা কি হয়, পচনশীল। এখানে কি বলছে, এখানে এটাই বলছে, দেখো চিন্তিত হয়ে পড়ার কারণ হচ্ছে সেবার পচনশীলতা বা নশ্বরতা। নশ্বরতা মানে হচ্ছে সেবা ধ্বংসশীল। তাহলে প্রথমে আমরা কি দিব, প্রথমে হচ্ছে আমরা সেবার সংজ্ঞা দিব। প্রথমে আমরা জ্ঞানমূলকে কি দিব, এই যে উদ্দীপকে বলছে যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যটা আমরা উল্লেখ করব। দ্বিতীয় স্টেপে আমরা কি করব, সেবার কি আছে, সেবার আমরা সংজ্ঞাটা দেব। তারপর এই যে সেবা নশ্বরতা বা সেবা পচনশীল, পচনশীল মানে কি, ধ্বংসশীল, ধ্বংসশীল মানে কি, যে সেবার উপযোগিতা নষ্ট হয়ে যাওয়া, এই জিনিসটা আমরা উল্লেখ করব। সেবার আমরা কি করব, এই বৈশিষ্ট্যটা নিয়ে আসব। তারপর 3 নাম্বার স্টেপে আমরা কি করব, উদ্দীপকে যে হোটেলের কক্ষগুলো অতিথিশূন্য ছিল এই বিষয়টা আমরা নিয়ে আসব। উদ্দীপক থেকে কি আমরা কোন অংশটা আনবো, উদ্দীপক থেকে আমরা এই প্রথম অংশটা আনবো। কুয়াকাটার রংধনু হোটেলে অতিথিদের থাকার জন্য 100টি সুসজ্জিত কক্ষ আছে। সম্প্রতি সি বিচের আশেপাশে হোটেল সংখ্যা বেড়ে যায়, এতে করে গড়ে প্রতিদিন 50টির মতো কক্ষই অতিথিশূন্য থাকায় হোটেল কর্তৃপক্ষ চিন্তিত। এই অংশটা আমরা আনবো। তারপর এই অংশটা এনে দেখাবো যে কেন সেবা পচনশীল, কেন সেবা ধ্বংসশীল বা নশ্বরতা রয়েছে। আমরা এই জিনিসটা ব্যাখ্যা করব যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যখন আমরা সেবাটা দিতে না পারি তাহলে কি হবে, সেবার যে উপযোগিতা এটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে। যেমন ধরো এখান থেকে ঢাকা থেকে তুমি কক্সবাজার যাবা, তুমি বাসের টিকিট কিনলা কিন্তু তুমি গেলা না, তাহলে কি হবে, বাসের যে টিকিটটা কিনলা এই বাসটা খালিয়ে যাবে কিন্তু তুমি তোমার সেবাটা পাচ্ছ না। তাহলে এই যে টিকিটটা এটা দিয়ে কিন্তু তুমি পরবর্তী দিন যেতে পারবে না, আজকে সেবাটা তোমাকে আজকেই নিতে হবে। তাহলে যেহেতু হোটেল কক্ষ এই প্রতিদিন খালি থাকছে এতে করে কি হচ্ছে, সেবাটা অটোমেটিক পচে যাচ্ছে বা ধ্বংস হয়ে যাচ্ছে বা সেবাটার উপযোগিতা কি হচ্ছে, নষ্ট হচ্ছে। তুমি এই জিনিসটা কয় নাম্বার পয়েন্টে দিবা, 3 নাম্বার পয়েন্টে নিয়ে আসবা। তারপর কনক্লুশনে দিবা যেহেতু সেবা সংরক্ষণ করা যায় না সেহেতু কি হয়, সেবা ধ্বংস হয় বা সেবা পচনশীল, এই জিনিসটাই তুমি উল্লেখ করবা। এবং কনক্লুশনে দিবা যে উদ্দীপকের যে হোটেলটির সাথে কি রয়েছে, সেবার নশ্বরতা বা সেবার পচনশীলতার সাথে বৈশিষ্ট্যের সাথে মিলে যায় বা চিন্তার কারণ। তারপর 4র্থ নাম্বার স্টেপে বা 4র্থ নাম্বার আমাদের প্রশ্নে যে জিনিসটা বলছে, উদ্দীপকে রংধনুর সাফল্যের মূল কারণ উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করো। উদ্দীপকে কিভাবে সফল হয়েছে আমরা যদি
উদ্দীপকের দ্বিতীয় অংশে পড়ি তাহলে বুঝতে পারবো। হোটেল কর্তৃপক্ষ অতিথিদের খাবার মেনু এবং হোটেলের বেশ কিছু আধুনিক সুযোগ সুবিধা বাড়ায়, ফলে হোটেলে পূর্বের তুলনায় অতিথিদের সংখ্যা বেড়ে যায়। তাহলে এনে বলছে যে হোটেল রংধনু এর সাফল্যের মূল কারণ কি, সেই জিনিসটা আমাদেরকে জানতে চাইছে। তাহলে হোটেল রংধনু সাফল্যের মূল কারণটা কি হতে পারে? প্রয়োজন অনুযায়ী অর্থাৎ ক্রেতাদের সামর্থ্য বা চাহিদা অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহের মাধ্যমে ক্রেতা বা গ্রাহক সন্তুষ্টি অর্জনের মাধ্যমে কি হচ্ছে, সফল হচ্ছে। তুমি এই অংশটা কি দিবা? প্রথম অংশে দিবা যে রংধনুর সাফল্যের কারণ মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন, এটা হচ্ছে তুমি প্রথম অংশে দিবা। তারপরে মানসম্মত সেবা বলতে কি বোঝায় সেই জিনিসটা তুমি 2 নম্বর পয়েন্টে নিয়ে আসবা। মানসম্মত সেবা বলতে ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী উন্নত সেবা প্রদানকে আমরা কি বলি? মানসম্মত সেবা বলে থাকি। এরপরে কি দিবা? এই যে ক্রেতা কিভাবে মানসম্মত সেবা পেয়ে থাকে? ক্রেতা হচ্ছে তাদের প্রয়োজন অনুযায়ী যখন বা তাদের চাহিদা অনুযায়ী বা তাদের প্রয়োজন চাহিদা অনুযায়ী পণ্যটা বা সেবাটা পেয়ে থাকে, তখন কি হয়? তখন গ্রাহকের প্রত্যাশার সাথে পণ্যের যে কার্যকারিতা সেটা বা সেবার যে কার্যকারিতা সেটা যখন মিলে যায়, তখন কি হয়? তখন হচ্ছে গ্রাহক সন্তুষ্ট হয়। এই গ্রাহক সন্তুষ্ট এবং মানসম্মত মানসম্মত কি সেবা, এই দুটার বিষয়টা তুমি দ্বিতীয় অংশে উল্লেখ করবে। তারপর তৃতীয় অংশে কি নিয়ে আসবা? তৃতীয় অংশে হচ্ছে উদ্দীপকে যে ঘটনাটা ঘটলো, যে হোটেল কিভাবে লাভবান হলো, মানসম্মত পণ্য বা সেবা উৎপাদনের মাধ্যমে কিভাবে গ্রাহকদের সন্তুষ্ট করলো, এই তৃতীয় অংশে তুমি এই জিনিসটা নিয়ে আসবা। চতুর্থ অংশে তুমি যে জিনিসটা আনবা এবার হচ্ছে মূল্যায়ন করবা, কিভাবে মানসম্মত পণ্য বা সেবা গ্রাহক সন্তুষ্টির কারণ হতে পারে। তাহলে মানসম্মত বলতে আমরা কি বুঝি? মানসম্মত বলতে আমরা বুঝি ক্রেতাদের প্রত্যাশা অনুযায়ী উন্নত মানের সেবা যখন আমরা গ্রাহকদের প্রদান করব, তাহলে সেটাকে আমরা মানসম্মত সেবা বা পণ্য বলতে পারবো। মানসম্মত সেবা পেলে গ্রাহক কেন সন্তুষ্ট হয়? ধরো একটা নির্দিষ্ট অর্থের বিনিময়ে যখন একটা হোটেল রুম ভাড়া নিতে যাবে, তাহলে তার একটা প্রত্যাশা থাকবে যে হ্যাঁ, হোটেলের রুমটা এমন হতে পারে। কিন্তু যখন গিয়ে দেখবে যে তার প্রত্যাশার চেয়ে হোটেলের সুযোগ সুবিধা আরও বেশি, তাহলে কি হবে ভাইয়া? তাহলে তো গ্রাহক আরও বেশি সন্তুষ্ট হবে। তাহলে এই জিনিসটাই বলছে যে প্রত্যাশা অনুযায়ী মানসম্মত পণ্য যখন পাবে, তখন সে কি হবে? গ্রাহক সন্তুষ্ট হবে। আর সন্তুষ্ট গ্রাহক কি হবে? সন্তুষ্ট গ্রাহকের মাধ্যমে হোটেলের বা ধরো যে ব্যবসা প্রতিষ্ঠান তাদের সাফল্য নিশ্চিত করে। এবং লাস্টের দিক দিয়ে তুমি কি করবা? সুতরাং বা কনক্লুশন দিয়ে দিবা, হোটেল রংধনু সাফল্যের মূল কারণ হচ্ছে মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন। এই বিষয়টা তুমি কনক্লুশনে নিয়ে আসবা। তারপরে সৃজনশীলটা আমরা যদি দেখি, মান নিয়ন্ত্রণ কি? মান নিয়ন্ত্রণ কি ভাইয়া? মান নিয়ন্ত্রণ হচ্ছে পূর্ব নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে কি না তা যাচাই বাছাই করা, এবং যদি ভুল ত্রুটি হয়ে থাকে তার সংশোধনমূলক ব্যবস্থাকে আমরা কি বলে থাকি? আমরা মান নিয়ন্ত্রণ বলে থাকি। তারপরে 2 নাম্বার বা খ নাম্বার প্রশ্ন বলছে পণ্যের মান নিশ্চিতকরণে কি কি বিষয় জড়িত থাকে? এই জিনিসটা আমাদেরকে জানতে চেয়েছে এবং ব্যাখ্যা করতে বলা হয়েছে। তাহলে আমরা পণ্যের মান নিশ্চিতকরণ কাকে বলে, প্রথম আমরা এই অংশটা দিব। তারপর হচ্ছে কি কি বিষয় জড়িত থাকে সেই বিষয়টা আমরা উল্লেখ করব। প্রথম হচ্ছে পণ্য বা সেবার মান অর্জনের লক্ষ্যে মান ব্যবস্থাপনার কার্যাবলী সুনির্দিষ্ট প্রয়োগকে আমরা কি বলি? মান নিশ্চিতকরণ বলে থাকি। তারপর মান নিশ্চিতকরণের সাথে কি কোন কোন বিষয়গুলো জড়িত, যেমন ধরো কাঁচামাল জড়িত, মানসম্মত কাঁচামাল জড়িত, তারপর হচ্ছে দক্ষ কর্মী বাহিনী জড়িত, উন্নত ও আধুনিক যন্ত্রপাতি জড়িত, উন্নত কার্য প্রক্রিয়া প্রভৃতি জড়িত থাকে। এবং এই যে সুনির্দিষ্ট মান নিশ্চিতকরণের কাজটা কিভাবে করে থাকে, সেটা হচ্ছে বিভিন্ন পরিসংখ্যানিক পদ্ধতির মাধ্যমে করে থাকে, কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে করে থাকে, পার্ট সিপিএম ইত্যাদির মাধ্যমে মান নিশ্চিতকরণ করে থাকে। এই বিষয়গুলি তুমি 2 নাম্বার পয়েন্টে উল্লেখ করবে। প্রথমে কি করবা? প্রথমে হচ্ছে মান নিশ্চিতকরণ কাকে বলে সেই বিষয়টা নিয়ে আসবা। তারপরে হচ্ছে মান নিশ্চিতকরণে কোন কোন বিষয়গুলো প্রভাব বিস্তার করে সেগুলো তুমি 2 নাম্বার অংশে নিয়ে আসবা। তারপরে আমাদের প্রশ্নে জানতে চাইছি যে উদ্দীপকের উল্লেখিত আলফা কসমেটিক্স লিমিটেড উৎপাদন ব্যবস্থাপনার ক্রম বিকাশের কোন পর্যায়ে বা কোন যুগের অন্তর্ভুক্ত? আচ্ছা ভাইয়া, আমরা যদি এখন উৎপাদন ব্যবস্থাপনার যুগ সম্পর্কে না জানি তাহলে কি উত্তর করতে পারবো? আমাদেরকে জানতে হবে কি উৎপাদন ব্যবস্থাপনার যুগ কয়টি। উৎপাদন ব্যবস্থাপনার যুগের মধ্যে রয়েছে শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগ, তারপরে হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ,
প্রথম হচ্ছে শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগ, তারপর হচ্ছে শিল্প বিপ্লব যুগ, তারপর হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ। তাহলে আমরা দেখি এই যে মিস্টার উদ্দীপকের আলফা কসমেটিক্স উৎপাদনে কোন ক্রম বিকাশটা করেছে। আচ্ছা আমরা যদি আরেকটু লিখে নেই, শিল্প বিপ্লব পূর্ববর্তী, তারপর হচ্ছে শিল্প বিপ্লব, তারপর পরবর্তী যুগ, শিল্প বিপ্লবের পরবর্তী তারপরে হচ্ছে আধুনিক যুগ। তাহলে আমরা যদি দেখি শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগের পরে হচ্ছে শিল্প বিপ্লবের যুগ, শিল্প বিপ্লবের পরে হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ, তারপরে হচ্ছে আধুনিক যুগ। এখন দেখি যে উদ্দীপকের উল্লিখিত যে আলফা কসমেটিক এটি উৎপাদন ব্যবস্থাপনার কোন যুগের অন্তর্ভুক্ত রয়েছে। আলফা কসমেটিক্স লিমিটেড একটি স্বনামধন্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদা, রুচি ও সামর্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে পণ্য উৎপাদন ও বিপণন করে। এছাড়া প্রতিষ্ঠানটি উৎপাদন ব্যবস্থাপনার উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মানসম্মত পণ্য উৎপাদন ও বিপণন করে থাকে। তাহলে উন্নত প্রযুক্তি ব্যবহার আমরা কোন যুগে দেখতে পাই? আমরা হচ্ছে আধুনিক যুগে উৎপাদন ব্যবস্থাপনার যে উন্নত প্রযুক্তির ব্যবহার সেই জিনিসটা আমরা আধুনিক যুগে দেখতে পাই। তাহলে আমরা বলতে পারি উদ্দীপকের যে আলফা কসমেটিক্স সেটি উৎপাদন ব্যবস্থাপনা কোন যুগে ধারণ করে? সেটি হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক যুগের প্রতি ইঙ্গিত দিচ্ছে। তাহলে আধুনিক যুগের প্রথমে কি দিব? প্রথম হচ্ছে আমরা জ্ঞানমূলক দিব, আমাদেরকে জানতে চাইছে যে কোন যুগের অন্তর্ভুক্ত, তাহলে আমরা কোন যুগের অন্তর্ভুক্ত দিব? আধুনিক যুগের, এটা অবশ্যই লিখতে হবে। তারপরে 2 নাম্বার অংশে আমরা দেব কি? 2 নাম্বার অংশে এই যে আধুনিক যুগটা উৎপাদন ব্যবস্থাপনার, এই আধুনিক যুগটা বলতে আমরা কি বুঝি, আমরা এই জিনিসটা উল্লেখ করব। এই যুগে সমস্যা নির্ণয়, সমাধান, সিদ্ধান্ত নিতে আধুনিক কলা কৌশল, এই যে আধুনিক কলা কৌশল, অটোমেশন, তারপরে হচ্ছে স্বয়ংক্রিয়তা চালু হয়। এক্ষেত্রে কম্পিউটার ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থাপনা আরো গতিশীলতা হয়। এই বিষয়টাগুলো নিয়ে আসবো। তাহলে উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক যুগে কি কি হয়? উৎপাদন ব্যবস্থাপনার আধুনিক যুগে হচ্ছে উন্নত মানের যে যন্ত্রপাতিগুলো সেগুলো ব্যবহারের মাধ্যমে উৎপাদন কার্য সম্পাদন করা হয়ে থাকে। এই জিনিসটা আমরা 2 নম্বর অংশে আনবো। তারপরে 3 নম্বর অংশে আমরা যে জিনিসটা আনবো সেটা হচ্ছে ভাইয়া এই উদ্দীপকের যে মিস্টার আলফা কসমেটিক্স কোম্পানিটা এই যে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন এবং বিপণন করছে সেই জিনিসটা আনবো। এরপর সেই সাথে আমরা কি করব? সেই সাথে হচ্ছে এই যে উন্নত প্রযুক্তিগুলো উৎপাদনের আধুনিক যুগের অন্তর্ভুক্ত, এই বিষয়টা আমরা নিয়ে আসবো। প্রযুক্তি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যাবতীয় কাজ পরিচালনা করবে, আবার তাদের কাজে উদ্ভূত সমস্যা সমাধানে, সিদ্ধান্ত নিতে অটোমেশন এবং স্বয়ংক্রিয় পদ্ধতির সহায়তা করে। এই জিনিসগুলো আমরা কোথা থেকে আনবো? এইগুলো আমরা উদ্দীপক থেকে আনবো। তারপরে অর্থাৎ প্রতিষ্ঠানটি সব ক্ষেত্রে কম্পিউটার প্রযুক্তির ব্যবহার করছে। আর কম্পিউটার প্রযুক্তি কোন যুগের উদাহরণ? এটা হচ্ছে আধুনিক যুগের উদাহরণ। তারপরে তুমি কনক্লুশন দিয়ে দিবা। সুতরাং তাই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা বুঝতে পারি, এগুলো দিয়ে দিবা। তারপর উৎপাদন ব্যবস্থাপনার ক্রমবিকাশ আধুনিক যুগের প্রতি ইঙ্গিত করছে বা আধুনিক যুগের অন্তর্ভুক্ত, এই বিষয়গুলো তুমি উল্লেখ করবা। তারপর চতুর্থ প্রশ্ন আমাদের যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে আলফা কসমেটিক্সের সফলতার মূল কারণ বলতে তুমি কি বুঝো? আলফা কসমেটিক্স যে তার সফলতার মূল কারণ কি? আচ্ছা আমরা যদি দেখি তিনি কিভাবে সফল হয়েছে। আলফা কসমেটিক্স লিমিটেড স্বনামধন্য প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানটি ক্রেতাদের চাহিদা, রুচি, সামর্থ্যের প্রতি গুরুত্ব দিয়ে পণ্য উৎপাদন এবং বিপণন করে থাকে, মানসম্মত পণ্য উৎপাদন করে ব্যাপক সুনাম অর্জন করে। এই জিনিসটা যদি আমরা পড়ি তাহলে আমরা কিভাবে বুঝতে পারি যে তার সফলতার মূল কারণ কি? তার সফলতার মূল কারণ হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন তো আমরা একটু আগে বুঝলাম। কাস্টমাইজেশন কি? কাস্টমাইজেশন হচ্ছে ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ী স্বতন্ত্র ক্রেতার জন্য যখন স্বতন্ত্রভাবে পণ্য উৎপাদন করা হয় সেটাকে আমরা বলি ক্রেতা কেন্দ্রিকতা অথবা কাস্টমাইজেশন। তাহলে আমরা বুঝতে পারি যে উদ্দীপকের যে আলফা কসমেটিক্স এটা সফলতার মূল কারণ কি? কাস্টমাইজেশন। মানে হচ্ছে ওই 2 নম্বর পয়েন্টে দেখো, প্রতিষ্ঠানটি ক্রেতাদের রুচি, পছন্দ, চাহিদা বা সামর্থ্যের প্রতি গুরুত্ব রেখে পণ্য উৎপাদন এবং বিপণন করে। তাহলে এটা কোন ক্ষেত্রে করে? এটা তো কাস্টমাইজেশনের ক্ষেত্রে করে। তাহলে এটা আমরা প্রথম অংশে কি দিব? আলফা কসমেটিক্স সফলতার মূল কারণ হচ্ছে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা। তারপরে 2 নম্বর পয়েন্টে আমরা দিব
ক্রেতা কেন্দ্রিকতা বলতে কি বুঝি বা কাস্টমাইজেশন বলতে আমরা কি বুঝি, এটা 2 নাম্বার স্টেপে দিব। 2 নাম্বার স্টেপে কি দিব, ক্রেতাদের স্বতন্ত্র ক্রেতাদের প্রয়োজন চাহিদা অনুযায়ী যখন পণ্য উৎপাদন করা হয় সেটাকে বলি আমরা কিটা, সেটাকে বলি আমরা ক্রেতা কেন্দ্রিকতা বা কাস্টমাইজেশন। তারপরে এই যে ক্রেতা কেন্দ্রিকের কয়েকটা বৈশিষ্ট্য দিবা, এখানে দিয়ে দিবা যে এই ক্রেতা কেন্দ্রিকতার মাধ্যমে ক্রেতাদের রুচি পছন্দ চাহিদা অনুযায়ী কি করা হয়, পণ্য উৎপাদন করা হয়, এই জিনিসটা তুমি উল্লেখ করবা। তারপর 3 নাম্বার পয়েন্টটাই তুমি দিবা হচ্ছে ওই যে উদ্দীপকে যে যে ঘটনাগুলো ঘটছে, যে আলফা কোম্পানি কি করছে, ক্রেতাদের প্রয়োজন চাহিদা অনুযায়ী পণ্যগুলো উৎপাদন করছে, এই জিনিসটা তুমি 3 নাম্বার পয়েন্টে নিয়ে আসবা। এবং 4 নাম্বার পয়েন্টে তুমি দিবা ক্রেতা কেন্দ্রিকতা কিভাবে ক্রেতা সন্তুষ্টির কারণ হয়, এগুলো তুমি 4 নাম্বার পয়েন্টে দিবা। কিভাবে আলফা কোম্পানি সফল হলো ক্রেতা কেন্দ্রিকতার মাধ্যমে, কিভাবে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠান লাভবান হয় সেই জিনিসটা তুমি উল্লেখ করবা। কিভাবে করবা, ক্রেতাদের চাহিদা প্রয়োজন রুচি পছন্দ অনুযায়ী যদি যখন পণ্য উৎপাদন করা হয় তাহলে ক্রেতা তাদের পছন্দ অনুযায়ী পণ্যটা পেয়ে কি হয়, তাদের প্রয়োজনটা পূরণের সামর্থ্য রাখে, এতে করে তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য পায় বলে ক্রেতারা সন্তুষ্ট হয়। ক্রেতা সন্তুষ্ট হলে কি হয়, ক্রেতা সন্তুষ্ট হলে যে পণ্যটা যে উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পণ্যটা ক্রয় করলো এটার নিকট বারবার যায়, কেন, তাদের প্রয়োজন অনুযায়ী পণ্য পায় বলে। এতে করে ওই প্রতিষ্ঠানটা বিক্রয় বৃদ্ধি পায়, বিক্রয় বৃদ্ধি পেলে কি হয়, বিক্রয় বৃদ্ধি পেলে মুনাফা বৃদ্ধি পায়, প্রতিযোগিতায় টিকে থাকা যায়, এতে কি হয়, প্রতিষ্ঠান সফলভাবে রান করতে পারে। তো এই জিনিসগুলো আমরা কি করব, 4র্থ নাম্বারের মূল্যায়নের অংশে আমরা কি করব, নিয়ে আসব। এবং লাস্টে দিয়ে কনক্লুশন দেবো যে তাই আমি মনে করি সুতরাং অতএব পরিশেষে বলা যায় যে প্রতিষ্ঠানটি সফলতার মূল কারণ হচ্ছে কাস্টমাইজেশন। তারপরে আমরা যদি 4র্থ নম্বর সৃজনশীলে দেখি যে দ্রব্য কি, দ্রব্য মানে কি ভাইয়া, দ্রব্য তো প্রথম অংশে পড়লাম। দ্রব্য হচ্ছে মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য রাখে এমন যা কিছু বাজারে পাওয়া যায়, যা দৃশ্যমান, অর্থের বিনিময়ে মূল্যায়নযোগ্য, যার আকার আকৃতি রয়েছে, সবকিছুকে আমরা কি বলি, দ্রব্য বলে থাকি। সরকারি খাত বলতে কি বোঝায়, সরকারি খাত বলতে কি বোঝায়, সরকারি খাত বলতে শিল্প কারখানা, ব্যাংক, ব্যবসায় প্রতিষ্ঠান যেগুলো সরকারের মালিকানায় অধীনে, সরকারের অধীনে রয়েছে সেগুলোই আমরা কি বলি, সরকারি খাত বলি। সরকারের মালিকানাধীনে থাকে এবং সরকারি উদ্যোগে পরিচালিত হয় সেগুলোকে আমরা কি বলি, সরকারি খাত বলে থাকি। এবার সরকারি খাতের কয়েকটি আমরা উদাহরণ দিব। প্রতিটি দেশে কিছু প্রতিষ্ঠান রয়েছে সরকারি উদ্যোগে পরিচালিত হয়ে থাকে, যেমন হচ্ছে ট্রেনিং কর্পোরেশন অফ বাংলাদেশ, যেটাকে আমরা টিসিবি বলে থাকি। তারপরে হচ্ছে সরকারি চিনি কল, বিমান বাংলাদেশ, সোনালী ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক, এগুলো হচ্ছে কোন খাতের অন্তর্ভুক্ত ভাইয়া, এগুলো হচ্ছে সরকারি খাতের অন্তর্ভুক্ত, এগুলো উদাহরণ দেব। তারপরে হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নে যে জিনিসটা জানতে চাইছে, ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে দৃশ্যকল্প 1 উল্লেখিত চিত্র প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সেবার কোন বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে। আচ্ছা, আমরা এটা বুঝছি সেবার 3টা বৈশিষ্ট্য দিছে, একটা হচ্ছে অদৃশ্যমান, বৈসাদৃশ্য, অবিচ্ছিন্নতা। তাহলে এটা কি হতে পারে, তাহলে ভাবো তো এটা কি হতে পারে। তুমি এখানে সেবার যেই বৈশিষ্ট্যটাই দাও না কেন এটাই অটোমেটিক হয়ে যাবে, এখানে নির্দিষ্ট করে নাই যে তোমাকে এটাই দিতে হবে ওইটাই দিতে হবে। এই 3টা বাদে, 3টা বৈশিষ্ট্য বাদে তুমি যেই বৈশিষ্ট্যটা দাও ওইটাই কারেক্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেবা অদৃশ্যমানতা, এটা জানি। সেবা অবিচ্ছেদ্য মানে সেবাকে সেবাদানকারী থেকে আলাদা করা যায় না। তাহলে হচ্ছে সেবা বৈসাদৃশ্য মানে হচ্ছে এক একজনের ক্ষেত্রে সেবার পরিমাণটা এক এক রকম হয়, সেবা বৈসাদৃশ্য। তাহলে এটা কি হয়, সেবা হচ্ছে ধ্বংসশীল, আমরা বলতে পারি সেবা পচনশীল অথবা সেবা নশ্বরতা। তাহলে এই 3টা যে কোনো তুমি যদি একটা দাও রাইট, তাহলে তুমি কি দিতে পারো যে উদ্দীপকে যে উল্লেখিত প্রশ্নবোধক চিহ্নে সেবার এই বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। এখানে দিছে যেটা এখানে হচ্ছে সেবার নশ্বরতা দিছে, তুমি যদি নশ্বরতা না দিয়ে দাও পতনশীলতা তুমি যদি দাও অথবা সেবা ধ্বংসশীল, তুমি যেটাই দাও সেটাই হবে এখানে, কারণ এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই যে এমন কোনো ইঙ্গিত দেওয়া নাই যে এটাই হবে। তাহলে তুমি যদি নশ্বরতা দাও এটা রাইট, তুমি যেটাই দাও সেটাই রাইট। তাহলে এই নশ্বরতা বলতে কি বুঝো, আমরা তো প্রথমে প্রশ্নবোধক চিহ্নিত কি আছে এটা আমরা প্রথম স্টেপে দেব, দ্বিতীয় স্টেপে কি দেব, এই যে নশ্বরতা বলতে আমরা কি বুঝি সেই বিষয়টা আমরা দ্বিতীয় স্টেপে দেব। নশ্বরতা বলতে কি বুঝি, সেবা ক্ষণস্থায়ী, সেবা সংরক্ষণ করে রাখা যায় না। যে কেন সংরক্ষণ করে রাখা যায় না, সেবার যেহেতু আকার আকৃতি নেই, এটা দেখা যায় না, ছোঁয়া যায় না, এটাকে সংরক্ষণ করা যায় না। যেহেতু সংরক্ষণ করা যায় না, এটা কি হয়, এটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ব্যবহার না করি সেটার উপযোগিতা অটোমেটিক কি হয়, নষ্ট হয়ে যায়। তাহলে সেবার নশ্বরতার বিষয়টা আমরা উল্লেখ করব। তারপর তৃতীয় অংশে আমরা কি করব, এই যে উদ্দীপকটা আমরা দরকার লাগলে আমরা সবটাও নিয়ে এঁকে দিতে পারি, এই প্রশ্নবোধকের জায়গায় আমরা নশ্বরতা বিষয়টা লিখে দিতে পারি, দিলে আর একটু সুন্দর দেখা যাবে। আর না চাইলে তুমি এই
বিষয়গুলো লিখতে পারবা। সেবার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো 3 নাম্বার পয়েন্টে লিখে দিবা, যে সেবার অদৃশ্যমানতা বলতে কি বুঝি, অবিচ্ছিন্নতা বলতে কি বুঝি, বৈসাদৃশ্য বলতে কি বুঝি, সেবার যে নশ্বরতা, এই নশ্বরতাটা কেন প্রশ্নবোধক স্থানে বসালাম আমি, এই বিষয়টা আমরা 3 নাম্বার পয়েন্ট উল্লেখ করব। তারপরে চতুর্থ প্রশ্ন বা ঘ নাম্বার প্রশ্নে যে জিনিসটা বলছে, দৃশ্যকল্প 2 বর্ণিত প্রতিষ্ঠানটি সফলতার মূল কারণ বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা, দৃশ্যকল্প 2 কি বলছে? দৃশ্যকল্প 2 বলছে জনাব আজিম বনানীতে খাবার বাড়ি নামে একটি প্রতিষ্ঠান হোটেল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে মানসম্মত খাবার সরবরাহ করা হয়। এছাড়া হোটেলটিতে বিশেষ শ্রেণীর ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করা হয়। তাদের রুচি পছন্দ অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। প্রতিষ্ঠানটি দেশীয় বিদেশি কাস্টমারদের উপস্থিতি বেড়ে যায়, ফলে প্রতিষ্ঠানটি দ্রুত সময়ের মধ্যে অধিক মুনাফা অর্জন সক্ষম হয়। বলছে সফলতা, এই যে সফল হয়েছে মূল কারণ কি, এখানে দেখতে পাচ্ছি বিশেষ শ্রেণীর ক্রেতার জন্য বিশেষ সুবিধা প্রদান করা হয় এবং তাদের রুচি ও পছন্দ অনুযায়ী খাবার সরবরাহ করা হয়। তাহলে ভাই এটা কোন কোন বৈশিষ্ট্যকে ইঙ্গিত করছে? এটা হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতা অথবা কাস্টমাইজেশন। কাস্টমাইজেশনকে ইঙ্গিত করছে। তাহলে আমাদের উত্তরটা হবে কি কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন কি আমরা তো অলরেডি ব্যাখ্যা করলাম যে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা বলতে আমরা কি বুঝি, এই জিনিসটা তো আমরা একটু আগে ব্যাখ্যা করলাম। ক্রেতা কেন্দ্রিকতা, তাহলে প্রথমে দিবা কি ক্রেতা কেন্দ্রিকতা, ক্রেতা কেন্দ্রিকতা বলতে কি বোঝা। তারপরে হচ্ছে 3 নাম্বার স্টেপে কি দিবা, 3 নাম্বার স্টেপে হচ্ছে তুমি দিবা যে এই যে উদ্দীপকটা নিয়ে আসবা, বিশেষ ক্রেতাদের জন্য বিশেষভাবে পণ্য উৎপাদন করছে, তাদের রুচি পছন্দ অনুযায়ী পণ্য উৎপাদন করছে, এটা নিয়ে আসবা। তারপর চতুর্থ প্রশ্ন নিয়ে আসবা এই ক্রেতা কেন্দ্রিকতার মাধ্যমে কিভাবে সফলতা অর্জন করছে, এগুলো আমরা একটু আগে আলোচনা করলাম। এই বিষয়গুলো তোমরা এদিকে চতুর্থ প্রশ্ন উত্তরে নিয়ে আসবা এবং কনক্লুশন দিয়ে দিবা। তারপরে প্রশ্ন আমাদেরকে জানতে চাইছে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা বলতে কি বুঝো। উৎপাদন ব্যবস্থাপনা অলরেডি আমরা আলোচনা করেছি। উৎপাদন ব্যবস্থাপনা কি, কোনো পণ্য উৎপাদনের জন্য উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, পণ্য ডিজাইন, মান নির্ধারণ এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজের সমষ্টি কি বলে থাকি, উৎপাদন ব্যবস্থাপনা বলে থাকি। তারপর বলছে শ্রম বিভাগ বলতে কি বোঝা। এটা আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে শ্রম বিভাগ মানে কি। শ্রম বিভাগ মানে হচ্ছে শ্রমিকদের যোগ্যতা, সামর্থ্য, দক্ষতা অনুযায়ী যখন আমরা শ্রমটাকে বিভিন্নভাবে ভাগ করব সেটাকে বলি আমরা শ্রম বিভাগ। শ্রম বিভাগ সামর্থ্য যোগ্যতা অনুযায়ী প্রতিষ্ঠানের প্রতিটি অংশের কাজ আলাদা আলাদা ব্যক্তির উপর যখন ন্যস্ত করবো সেটাকে আমরা কি বলবো, শ্রম বিভাগ বলবো। শ্রম বিভাগের ব্যাখ্যা একটু দেব। শ্রম বিভাগের মাধ্যমে কি হয়, শ্রম বিভাগের মাধ্যমে কি হয়, কর্মীদের যোগ্যতা সামর্থ্য অনুযায়ী সেই কাজটা পায়, এতে করে প্রতিটা কাজের প্রতি কর্মীরা কি হয়, দক্ষ হয়ে ওঠে এবং সে ওই কাজটার প্রতি দক্ষ বলে ওই কাজটাতে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভালো কাজ করার চেষ্টা করে। এতে কি হয়, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, উৎপাদন খরচ কমে, পণ্যের দাম কমে, পণ্যের দাম কমলে কি হয়, বিক্রি বৃদ্ধি পায়, বিক্রি বৃদ্ধি পেলেই মুনাফা বৃদ্ধি পায়। এই বিষয়গুলো তুমি এই শ্রম বিভাগের মধ্যে নিয়ে আসবা। তারপরে 3 নাম্বার পয়েন্টে আমাদেরকে যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে দৃশ্যকল্প 1 উল্লিখিত প্রশ্নবোধক স্থানে উৎপাদন ব্যবস্থাপনা কোন ঐতিহাসিক পটভূমিকে ইঙ্গিত করে। আচ্ছা, ঐতিহাসিক পটভূমি এখানে দেখতে পাচ্ছি শিল্প বিপ্লব যুগ বলা হচ্ছে, তারপর হচ্ছে একটা প্রশ্নবোধক চিহ্ন, তারপর হচ্ছে আধুনিক যুগ। তাহলে আমরা যে একটু আগে উৎপাদন ব্যবস্থাপনার ক্রম বিকাশটা দেখাইলাম, এটা হচ্ছে উৎপাদন শিল্প বিপ্লব পূর্ববর্তী যুগ, শিল্প বিপ্লব যুগ, শিল্প বিপ্লব পরবর্তী যুগ, তারপর হচ্ছে আধুনিক যুগ। তাহলে শিল্প বিপ্লব যুগ দেওয়া আছে, আধুনিক যুগ দেওয়া আছে, এই দুইটার মাঝখানে কি হয় ভাইয়া, এই দুইটার মাঝখানে হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী যুগ। এই বিষয়টা তুমি নিয়ে আসবা যে উদ্দীপকে প্রশ্নবোধক স্থানে কোনটা হবে, শিল্প বিপ্লব পরবর্তী যুগ। এই শিল্প বিপ্লব পরবর্তী যুগ বলতে আমরা কোন সময়টা কি বুঝি, শিল্প বিপ্লব কত সালে হয়, শিল্প বিপ্লব হয় হচ্ছে 1750 সাল থেকে 1850 সালের মাধ্যমে হয় শিল্প বিপ্লব যুগ। এই 1850 থেকে 1950 সালের মধ্যে যে যুগটা সেটাকে বলি আমরা শিল্প বিপ্লব পরবর্তী যুগ। এটা হচ্ছে আমাদের শিল্প বিপ্লব পরবর্তী যুগ। আর 1950 থেকে বর্তমান যে সময়টা সেটাকে বলি আমরা আধুনিক যুগ। তাহলে শিল্প বিপ্লব পরবর্তী যুগ কোনটা, 1850 থেকে 1950 সালটা হচ্ছে আমাদের শিল্প বিপ্লব পরবর্তী যুগ। এই শিল্প বিপ্লব পরবর্তী যুগে কি হয়, শিল্প বিপ্লব পরবর্তী যুগে উৎপাদন ধর্মী প্রতিষ্ঠানগুলো উৎপাদন ব্যবস্থাপনায় আরো গুরুত্ব হয়ে ওঠে। 1757 সালে এই যে উৎপাদন যে শিল্প বিপ্লব হয় এটা কত সালে হয়, এই যে 1750 সালের পর থেকে কি হয়, এই যে শিল্প বিপ্লবের মাধ্যমে যাত্রা শুরু করে উৎপাদন ব্যবস্থাপনায়, এই যে
জেমস ওয়াট নামের একজন বিজ্ঞানী বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করে। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কারের মাধ্যমে শিল্প বিপ্লব যুগে নিয়ন্ত্রণ প্রভাব দেখা দেয়। এই যে বাষ্পীয় ইঞ্জিন, এই জিনিসটা আবিষ্কার করেছে কে? জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করা পর এই যে শিল্প বিপ্লবে উৎপাদন ক্ষেত্রে নতুন একটা সূচনা দেখা দেয়। এর ফলে কি হয়? উৎপাদন ক্ষেত্রে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পায়, উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এর ফলে শিল্প বিপ্লব হয়। এই শিল্প বিপ্লবের পর যে নতুন নতুন জিনিসগুলো দেখা যায়, যে হেনরি এল গ্যান্ট, তারপর হচ্ছে এফ.ডব্লিউ. হ্যারিস প্রমুখের গবেষণার মাধ্যমে কি হয়? লট পদ্ধতি ধারণা আসে, পরিসংখ্যানিক মান পদ্ধতি নিয়ে আসে তারা। এই বিষয়গুলো তুমি 3 নম্বর পয়েন্ট এবং কনক্লুশনে উল্লেখ করে দিবা। তারপর আমাদের চতুর্থ প্রশ্নে যে জিনিসটা জানতে চাইছে, আমাদেরকে জানতে চাইছে হচ্ছে দৃশ্যকল্প 2-এ ইসানের পণ্য উৎপাদনের সিদ্ধান্তটি কোন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে আমরা যদি দেখি, জনাব ইসান বর্তমানে উৎপাদন ব্যবস্থাপনার প্রযুক্তি এবং ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে অধিকতর কার্যকর ও মানসম্মত পণ্য উৎপাদনের সিদ্ধান্ত নেয়। এমনি বলা হচ্ছে যে ইসান পণ্য উৎপাদনের সিদ্ধান্তটি কোন যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ। আচ্ছা, আমরা আধুনিক যুগে কি হয়? আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। তাহলে এখানে যে প্রযুক্তি ইন্টারনেট, এটি কোন যুগের উদাহরণ ভাইয়া? এগুলো হচ্ছে আধুনিক যুগের উদাহরণ। তাহলে জনাব ইসানের উৎপাদিত পণ্যগুলো কোন যুগের উদাহরণ হতে পারে? আধুনিক যুগের উদাহরণ হতে পারে। এই যে আধুনিক যুগের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে আমি মনে করি। এটা হচ্ছে তোমাদের 1 নাম্বার পয়েন্টের কাজ। 2 নাম্বার পয়েন্টে এই যে আধুনিক যুগটা কি সেই বিষয়টা তুমি উল্লেখ করবা। তাহলে আধুনিক যুগটা কি? 1950 সালের পরবর্তী সময়ে, 1950 থেকে বর্তমানে যে সময়টা, এটাকে আমরা মূলত উৎপাদন ব্যবস্থাপনায় আধুনিক যুগ বলে থাকি। এই আধুনিক যুগের সংজ্ঞায়ন করবা। আধুনিক যুগে কি হয়? উন্নত মানের যে যন্ত্র বা প্রযুক্তিগুলো আসতে শুরু করে। এতে কি হয়? উৎপাদন ক্ষেত্রে আরো দ্রুত, আরো নতুনত্ব নিয়ে আসে। এই ইন্টারনেট এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পেতে থাকে কোথায়? আধুনিক যুগে। তারপর জনাব ইহসান 3 নাম্বার পয়েন্টে কি নিয়ে আসবা? জনাব ইহসান যে উদ্দীপকে যে কার্যক্রমগুলো করছে, এই কার্যক্রমগুলো 3 নাম্বার পয়েন্টে আনবো। 4 নাম্বার পয়েন্টে কি নিয়ে আসবো? এই আধুনিক যুগ বলতে কি বোঝায়, আধুনিক যুগে কি কি হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আসবো। যেমন অটোমেশন প্রক্রিয়ার সিদ্ধান্ত নিতে হয়। তারপরে হচ্ছে কম্পিউটারের সাহায্যে নির্ভুলতা এবং দক্ষতা নিশ্চিত করা যায়। তারপরে হচ্ছে 1950 পর পার্ট, সিপিএম, কম্পিউটারাইজড পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে উৎপাদন ক্ষেত্রে কি হয়? নতুন যাত্রা শুরু হয়। এই বিষয়গুলো আমরা নিয়ে আসবো চতুর্থ অংশে। তারপরে কনক্লুশন দেব। সুতরাং যেহেতু উদ্দীপকের কি জনাব ইহসান ইন্টারনেট এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন কার্য সম্পাদন করছে, তাহলে এটা কোন যুগের উদাহরণ হতে পারে? সেটা হচ্ছে আধুনিক যুগের অন্তর্ভুক্ত বা আধুনিক যুগের প্রতিচ্ছবি বলে আমি মনে করি। বেশ, এভাবে কনক্লুশন দিয়ে দিবা। তারপরে আমাদের পরবর্তী প্রশ্নে যে জিনিসটা জানতে চাইছে, পণ্য কি ভাইয়া? একটু আগে যে প্রশ্নটা বলা হলো দ্রব্য কি, সেম উত্তর। সেটা হচ্ছে মানুষের প্রয়োজন বা অভাব পূরণের সামর্থ্য রাখে এমন যা কিছু বাজারে পাওয়া যায়, যা অর্থের মূল্যে পরিমাপযোগ্য, যা দৃশ্যমান, সেগুলোকে আমরা পণ্য বলি। তারপরে শিল্প বিপ্লব যুগে ভারী শিল্প গড়ে ওঠে। ব্যাখ্যা করো। শিল্প বিপ্লব যুগ বলতে আমরা কি বুঝি? শিল্প বিপ্লব বলতে বুঝি হচ্ছে 1850 সাল, 1750 থেকে 1850 সালের মধ্যে ইংল্যান্ডে যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে শিল্পে অর্থাৎ উৎপাদনে যে নতুনত্ব আসে, সেটাকে আমরা শিল্প বিপ্লব যুগ বলি। শিল্প বিপ্লবে জেমস ওয়াটের বাষ্পীয় ইঞ্জিনের মাধ্যমে শিল্প বিপ্লবের যাত্রা শুরু হয়। নতুন বেশি পরিমাণে পণ্য উৎপাদনে কি হয়? পণ্য উৎপাদন শুরু হয়। প্রথমে দিবা কি? শিল্প বিপ্লবের যুগটা ব্যাখ্যা করবা দ্বিতীয় অংশে, যে বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করে। তারপর হচ্ছে পণ্য পরিবহন, রেলপথের আগমন হয়। রেলপথের মাধ্যমে উৎপাদিত পণ্য সহজে দেশান্তরে সাপ্লাই দেওয়া সহজ হয়। উৎপাদন এবং পরিবহন যন্ত্রের ছোঁয়ায় কি হয়? ক্রেতারা তাদের কাঙ্ক্ষিত পণ্য পেয়ে যাচ্ছে এবং উৎপাদন ক্ষেত্রে নতুন নতুন পণ্য উৎপাদনে গুরুত্ব পাচ্ছে। সুতরাং এবং তাই বলা যায়, তুমি কি লিখবা? শিল্প বিপ্লবে ভারী শিল্প গড়ে ওঠে পাবি। এটা কনক্লুশনে দিয়ে দেবা। তারপরে তৃতীয় প্রশ্নে আমাদেরকে যে জিনিসটা জানতে চাইছে, যে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সেবা খাতের প্রবৃদ্ধি কোন পর্যায়ে রয়েছে। আচ্ছা, সেবা খাতের প্রবৃদ্ধির কয়েকটা পর্যায় রয়েছে। সেগুলো কি জানো? সেগুলি হচ্ছে ধরো শিক্ষা খাত, তারপর হচ্ছে চিকিৎসা খাত, পর্যটন খাত, পরিবহন খাত। এগুলো হচ্ছে আমাদের সেবা খাতের উদাহরণ। তাহলে আমরা যদি দেখি উদ্দীপকের যে প্রতিষ্ঠানটি, এটি সেবা খাতের কোন পর্যায়ে রয়েছে? ক্লাসিক হসপিটাল আধুনিক প্রযুক্তি নির্ভর চিকিৎসা সামগ্রী সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান। এখানে আধুনিক যন্ত্রপাতি
সাহায্যে চিকিৎসা করে। আচ্ছা, যেখানে চিকিৎসা করা হয় এটা কোন খাতের অন্তর্ভুক্ত হতে পারে? এটা হচ্ছে স্বাস্থ্য খাতের অন্তর্ভুক্ত হতে পারে। প্রবৃদ্ধির কয়টা খাত জানলাম? এগুলো হচ্ছে শিক্ষা খাত, চিকিৎসা খাত অথবা স্বাস্থ্য খাত। শিক্ষা খাত, স্বাস্থ্য খাত, পরিবহন খাত, পর্যটন খাত, এগুলো হচ্ছে কিসের খাত? এগুলো হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত। তাহলে এই যে চিকিৎসা সামগ্রী, এটি কোন খাতের অন্তর্ভুক্ত ভাইয়া? এগুলো হচ্ছে স্বাস্থ্য খাতের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি দেব? এটা কোন খাতের অন্তর্ভুক্ত? স্বাস্থ্য খাতের অন্তর্ভুক্ত। তাহলে স্বাস্থ্য খাত বলতে আমরা কি বুঝি? 2 নম্বর পয়েন্টে আমরা স্বাস্থ্য খাত লিখবো। প্রথম অংশে কি দিব? জ্ঞানমূলকে আমরা এই যে প্রশ্নগুলো এটা কোন খাতের অন্তর্ভুক্ত সেটা আমরা দিব। তারপর 2 নম্বরে স্বাস্থ্য খাত বলতে কি বুঝি? আমাদের দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা খাত হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত একটি হচ্ছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত বর্তমানে স্বাস্থ্য খাতে সরকারি এবং বেসরকারিভাবে অনেক উন্নত হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। বেশিরভাগ রোগীর উন্নত মানের স্বাস্থ্য সেবা পাচ্ছে। এই যে অংশগুলো আমরা কোথায় নিয়ে আসবো? 3 নম্বর পয়েন্টে নিয়ে আসবো। তাহলে 3 নম্বর পয়েন্টে আমরা কি আনবো? 3 নম্বর পয়েন্টে আমরা আনবো হচ্ছে এই স্বাস্থ্য খাত উদ্দীপকে যে স্বাস্থ্য খাতের কথা বলা হয়েছে সেগুলো আনবো। যেমন ক্লাসিক হোটেল যে কাজগুলো করতেছে এগুলো কি করতেছে? চিকিৎসা দিচ্ছে। তাহলে চিকিৎসা দেওয়ার বিষয়গুলো কোন খাতের অন্তর্ভুক্ত? স্বাস্থ্য খাতের অন্তর্ভুক্ত। এই উদ্দীপকটা আনবো এবং একটু ব্যাখ্যা করে দিব। তারপরে আমাদের চতুর্থ প্রশ্নে যে জিনিসটা জানতে চাইছে এটা হচ্ছে উৎপাদনশীলতার চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারায় উদ্দীপকের প্রতিষ্ঠানটি বর্তমানে পরিস্থিতির মূল কারণ। উৎপাদনশীলতার চ্যালেঞ্জগুলো কি কি এগুলো আমাদেরকে জানতে হবে। উৎপাদনশীলতার চ্যালেঞ্জগুলো কি কি? অনুন্নত কাঁচামাল হতে পারে, শ্রমিকদের অদক্ষতা হতে পারে, তারপরে কি হতে পারে? ধরো আধুনিক যন্ত্রপাতির অভাব হতে পারে। এগুলো হচ্ছে উৎপাদনশীলতার চ্যালেঞ্জ মোকাবেলা করার অসুবিধা, করতে না পারার কারণ। তাহলে আমরা যদি দেখি উদ্দীপকে কি ঘটলো, উদ্দীপকে হচ্ছে এখানে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে চিকিৎসা প্রদান করা হলেও অভিজ্ঞ, দক্ষ, কারিগরি জ্ঞানসম্পন্ন কর্মীর অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে গ্রাহকরা বঞ্চিত হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি উৎপাদনশীলতার চ্যালেঞ্জের উপর প্রভাব ফেলে কে? চ্যালেঞ্জ বা বাধা। চ্যালেঞ্জের একটা হচ্ছে বাধা। এই বাধাগুলোর উপর প্রভাব ফেলে কে? এই যে অভিজ্ঞ, দক্ষ, কারিগর সম্পূর্ণ কর্মীর অভাব। তারপরে হচ্ছে ধরো অনুন্নত কাঁচামাল, তারপরে নিম্নমানের কাঁচামাল হতে পারে, অনুন্নত যন্ত্রপাতি হতে পারে। এগুলো সব হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারার কারণ। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে অভিজ্ঞ, দক্ষ কারিগরের অভাব, এগুলো হচ্ছে চ্যালেঞ্জ মোকাবেলা করতে না পারার কারণ। তাহলে আমরা কি দিব? আমরা এখানে দিচ্ছে ওই যে দক্ষ কর্মীর অভাব, এটা হচ্ছে মোকাবেলা করতে না পারার কারণ। তাহলে দক্ষ কর্মী কিভাবে প্রতিষ্ঠানের উৎপাদন কাজে সহায়তা করে, কিভাবে উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে, এই জিনিসটা তুমি এখানে নিয়ে আসবা 2 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্টে এই যে উদ্দীপকে যে দক্ষ কর্মীর অভাবে কি হচ্ছে না, আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কাঙ্ক্ষিত সেবা প্রদানে ব্যর্থ হচ্ছে, এই বিষয়গুলো তুমি 3 নম্বর পয়েন্টে নিয়ে আসবা। 4 নম্বর পয়েন্টে নিয়ে আসবা হচ্ছে উৎপাদনশীলতার যে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো নিয়ে আসবা। উৎপাদনশীলতার কি কি চ্যালেঞ্জ হতে পারে? উৎপাদনশীলতার একটু আগে বললাম, উৎপাদনশীলতার চ্যালেঞ্জগুলো হচ্ছে নিম্নমানের কাঁচামাল, অনুন্নত প্রযুক্তি, দক্ষ কর্মীর অভাব। এই দক্ষ কর্মীর অভাবই একটা দেখা যাচ্ছে কোথায়? উদ্দীপকে। দক্ষ কর্মীরা যদি প্রতিষ্ঠানে দক্ষ কর্মী না থাকে তাহলে কি হবে? যে প্রতিষ্ঠানের অন্যান্য উপকরণগুলো যথেষ্ট পরিমাণ ভালো থাকা সত্ত্বেও সেগুলো ব্যবহারে যদি তারা না জানে তাহলে এগুলো থেকে সর্বোচ্চ পরিমাণ সেবা উৎপাদন করতে তারা ব্যর্থ হবে। এই জিনিসগুলো তুমি নিয়ে আসবা। এতে করে কি হবে? প্রতিষ্ঠান নির্দিষ্ট সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সেবা উৎপাদন করতে ব্যর্থ হবে, এতে ক্ষতির সম্মুখীন হবে। প্রতিষ্ঠান কর্মীরা দক্ষ হলে রোগীরা উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। এই বিষয়গুলো উল্লেখ করবা। তারপর হচ্ছে কি করবা? কনক্লুশন দিয়ে দিবা। দক্ষ কর্মীর অভাবে চ্যালেঞ্জটি মোকাবেলা করতে না পারায় প্রতিষ্ঠানটির ক্ষতির কারণ বলে আমি মনে করি, তুমি মনে করো, এগুলা ব্যাখ্যা করে দিবা লাস্টের কনক্লুশনে। তারপরে প্রশ্ন যে জিনিসটা বলছে সেটা হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা কি? উৎপাদন ব্যবস্থাপনা কি এটা কি আর বলতে হবে? এটা তো একটু আগে আলোচনা করলাম যে কোনো পণ্য উৎপাদনের লক্ষ্যে উৎপাদন পরিকল্পনা, পণ্য ডিজাইন, মান নির্ধারণ, মান নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজ কি বলা হয়? পণ্য উৎপাদন ব্যবস্থাপনা বলা হয়। তাহলে 2 নম্বর প্রশ্ন বলা হচ্ছে সেবার নির্দিষ্ট মান নেই। তাহলে আমরা কি করব? প্রথমে হচ্ছে সেবার সংজ্ঞা দেব, তারপর হচ্ছে 2 নম্বর দিব কি? সেবার নির্দিষ্ট মান নেই কেন? সেবা হচ্ছে একজনের সেবা কে নিচ্ছে, কিভাবে নিচ্ছে, কাকে দেওয়া হচ্ছে, সেই অনুযায়ী সেবার মান নির্ধারণ করা হয়। আমরা যখন ডাক্তারের কাছে সেবা নিতে যাই তখন একটা ছোট বাচ্চার যেই মানে সেবাটা দেবে, অর্থাৎ যেই মানের ওষুধটা সরবরাহ করবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের কি সেই মানের বা সেই পরিমাণ সেবা প্রদান করবে, নাকি একটু বেশি ডোজের ওষুধ সরবরাহ করবে? অবশ্যই একটু বেশি মানের সেবা সরবরাহ করবে। তাহলে সেবা কে নিচ্ছে, কিভাবে নিচ্ছে, কাদেরকে সেবা দেওয়া হচ্ছে, তার উপর ভিত্তি করে সেবার মান নির্ধারণ করা হয়। এই বিষয়টা উল্লেখ করবা। তারপরে হচ্ছে 3 নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকের হট বেকারি
আম, দ্রব্য না সেবা উৎপাদন করছে, দ্রব্য নাকি সেবা উৎপাদন করছে এটা জানতে চাইছে। এই যে একেবারে ইজি কোশ্চেন। দ্রব্য মানে কি? দ্রব্য মানে হচ্ছে যা দেখা যায়, স্পর্শ করা যায়, সেগুলো হচ্ছে দ্রব্য। আর সেবা হচ্ছে যা কি দেখা যায় না, স্পর্শ করা যায় না, এগুলো হচ্ছে কি ভাইয়া? এগুলো হচ্ছে সেবা। তাহলে এই যে দ্রব্য উৎপাদন করছে নাকি সেবা উৎপাদন করছে সেই জিনিসটা জানতে চাইছে। তাহলে আমরা যদি দেখি, হট বেকারি একটি বিখ্যাত মানসম্মত খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। তার হরেক ডিজাইনের কেক এবং মিষ্টি জাতীয় পণ্য উৎপাদন করে। এই যে হরেক জাতীয় কেক এবং মিষ্টি জাতীয় পণ্য উৎপাদন করতেছে, এটা কি দেখা যাচ্ছে? এটা কি ছোঁয়া যাচ্ছে নাকি দেখা যাচ্ছে না? এটা অবশ্যই দেখা যাচ্ছে। তাহলে আমরা যদি কোনো জিনিস দেখতে পাই, দৃশ্যমান হয়, স্পর্শযোগ্য হয়, যার আকার আকৃতি থাকে, তাকে আমরা কি বলে থাকি? তাকে আমরা দ্রব্য বলে থাকি নাকি সেবা বলে থাকি? তাহলে আমরা সেটাকে দ্রব্য বলে থাকি। তাহলে আমরা কি লাগবো? উদ্দীপকের হট বেকারি দ্রব্য উৎপাদন করছে। তাহলে প্রথম অংশে কি দিব আমরা? প্রথম অংশে আমরা দিব হচ্ছে দ্রব্য উৎপাদন করছে, দ্রব্য উৎপাদন করছে। দ্বিতীয় অংশে দ্রব্যের সংজ্ঞা দিব। তৃতীয় অংশে যে এটা দ্রব্য, একটু আগে যে বললাম যে জিনিসটা হাতে দেখা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, সেগুলো হচ্ছে দ্রব্য। তাহলে তুমি উদ্দীপকটা উল্লেখ করবা, তারপরে হচ্ছে এই বিষয় বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে কনক্লুশন দেবা। সুতরাং তাই বলা যায় যে উদ্দীপক উল্লেখিত হট বেকারি দ্রব্য উৎপাদন করছে। তারপরে যে প্রশ্নটা, যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে কাস্টমাইজেশন হট বেকারি পণ্যের ক্রেতা সন্তুষ্টির কারণ। কাস্টমাইজেশন কি ভাইয়া? কাস্টমাইজেশন সম্পর্কে তোমাকে আমি একটু আগে ধারণা দিলাম, তাহলে এটি কি আবার বলতে হবে? তাহলে কি দিবা? কাস্টমাইজেশনই হট বেকারি পণ্যের ক্রেতা সন্তুষ্টির মূল কারণ বলে আমি মনে করি। তারপর হচ্ছে 2 নম্বরে দিবা যে কাস্টমাইজেশন কি ব্যাখ্যা করবা। 3 নম্বরে কি দিবা? 3 নম্বরে হচ্ছে এই উদ্দীপকের উল্লেখ করবা। এছাড়া ক্রেতাদের প্রয়োজন ডিজাইন ও ফ্লেভারের কেক প্রতিষ্ঠানটি থেকে অর্ডার নিয়ে তৈরি করে নিতে পারে। তাদের পণ্যের মানে খুবই ক্রেতা সন্তুষ্ট, বর্তমান প্রতিষ্ঠানের বিক্রি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং ব্যবসা সফল হচ্ছে। এই বিষয়গুলো উল্লেখ করবা 3 নাম্বার পয়েন্টে। তারপর 4 নাম্বার পয়েন্টে কাস্টমাইজেশন কিভাবে ক্রেতা সন্তুষ্টির কারণ হতে পারে এই বিষয়টা উল্লেখ করবা। কিভাবে একটু আমরা অলরেডি আলোচনা করলাম, এই বিষয়টা উল্লেখ করে দিবা যে কাস্টমাইজেশনের মাধ্যমে ক্রেতাদের তাদের চাহিদা, তাদের রুচি, তাদের পছন্দ অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারে। এতে করে তাদের যে পছন্দ অনুযায়ী পণ্যটা উৎপাদন করে সেই অনুযায়ী পণ্য ব্যবহার করতে পারে। এতে করে চাহিদা অনুযায়ী পণ্য পাওয়ার পর ক্রেতারা কি থাকে? সন্তুষ্ট থাকে। ক্রেতা সন্তুষ্ট থাকলে কি হয়? প্রতিষ্ঠানের পণ্যের উৎপাদন বৃদ্ধি পায়। উৎপাদন বৃদ্ধি পেলে কি হয়? উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে উৎপাদন খরচ হ্রাস পায়, পণ্যের দাম কমে, পণ্যের দাম কমলে পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়, পণ্যের বিক্রয় বৃদ্ধি পেলে মুনাফা বৃদ্ধি পায়। এই বিষয়গুলো তুমি উল্লেখ করবা এবং কিভাবে এই কাস্টমাইজেশনের মাধ্যমে কি হয় ব্যবসায় সফলতা নিশ্চিত হয়, এই বিষয়গুলো তুমি উল্লেখ করবা। তারপরে আমাদের চতুর্থ প্রশ্নে, আমাদের নেক্সট প্রশ্নে যে জিনিসটা জানতে, জরুরি পণ্য কি? জরুরি পণ্য কি ভাইয়া? জরুরি পণ্য হচ্ছে হঠাৎ করে যে পণ্যের চাহিদাটা সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি? জরুরি পণ্য বলে থাকি। তাহলে আমরা জরুরি পণ্যের যে সংজ্ঞাটা দেওয়া হচ্ছে, আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় যেসব পণ্য ক্রেতারা ক্রয় করে থাকে সেগুলোকে আমরা কি বলে থাকি? সেগুলোকে আমরা জরুরি পণ্য বলে থাকি। যেমন ধরো আমি হঠাৎ করে মোটরসাইকেল চালাচ্ছি, হঠাৎ চাকাটা পাংচার হয়ে গেল, তাহলে কি হলো? যে হঠাৎ করে কি দরকার? এই যে চাকা বা টায়ারটা দরকার, এটাই হচ্ছে আমাদের জরুরি পণ্য। তাহলে হঠাৎ রুগী একজন অসুস্থ হয়ে গেল, তাহলে যে ঔষধ, স্যালাইন, এগুলো কি হচ্ছে? জরুরি পণ্য। তাহলে আমাদের খ নাম্বার প্রশ্নে যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে পণ্য স্পর্শনীয় ব্যাখ্যা করো। পণ্যের একটা বৈশিষ্ট্য দিয়ে দিছে, এটা ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তাহলে আমরা কি দিব? পণ্যের সংজ্ঞা দিব প্রথমে, তারপরে দিব কি? যে জিনিসটি দেখা যায়, যার আকার আকৃতি রয়েছে তাকে কি করা যায়? স্পর্শ করা যায়। যেহেতু পণ্যের আকার আকৃতি রয়েছে, পণ্য দৃশ্যমান, পণ্যের নির্দিষ্ট আকার রয়েছে, সেহেতু পণ্যকে স্পর্শ করা যায়। এভাবে লিখে রাখবা যে সুতরাং পণ্য স্পর্শনীয়। তারপর কয়েকটা উদাহরণ দিবে যে কোন কোন পণ্যগুলো স্পর্শনীয়, যেমন বই, খাতা, কলম, পেন্সিল, এগুলো আকার আকৃতি রয়েছে বলে এগুলোকে টাচ করা যায়, এগুলোকে স্পর্শ করা যায়, এটা লিখবা। তারপরে আমাদের ঘ নাম্বার প্রশ্ন জানতে চাইছে, উদ্দীপক উল্লেখিত জনাব ইমনের 5 স্টার হোটেলটি কোন ধরনের সেবা খাতের প্রবৃদ্ধির পর্যায়ে অন্তর্ভুক্ত? তাহলে আমরা একটু আগে বুঝলাম যে সেবা খাতের প্রবৃদ্ধির মধ্যে কি কি রয়েছে? স্বাস্থ্য খাত রয়েছে, শিক্ষা খাত রয়েছে, পর্যটন খাত রয়েছে, পরিবহন খাত রয়েছে, আর অনেকগুলো খাত রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কক্সবাজার পৃথিবীর অন্যতম বৃহত্তম সমুদ্র সৈকত। কক্সবাজারকে কেন্দ্র করে জনাব ইমন সমুদ্রের নিকটবর্তী একটি 5 স্টার হোটেল তৈরি করেন। গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানে তিনি তার হোটেলের মধ্যে বিভিন্ন ধরনের সেবা চালু করেন। এই যে হোটেল, রেস্টুরেন্ট, খাবার হোটেল, এগুলো মূলত কোন খাতের অন্তর্ভুক্ত ভাইয়া? এগুলো হচ্ছে পর্যটন খাতের অন্তর্ভুক্ত। তাহলে আমরা কি বলতে পারি? উদ্দীপক উল্লেখিত জনাব ইমনের 5 স্টার হোটেলটি সেবা খাতের প্রবৃদ্ধি খাতের অন্তর্ভুক্ত। তারপরে
সেবা খাতের পর্যটন খাতের অন্তর্ভুক্ত। তাহলে পর্যটন খাত কোনগুলো, এইগুলো আমরা 2 নাম্বার পয়েন্টে উল্লেখ করব। তাহলে আমরা প্রথম অংশে আমরা কি নিয়ে আসবো? প্রথম অংশে হচ্ছে আমাদের এটা যে পর্যটন খাতের অন্তর্ভুক্ত, এটা নিয়ে আসবো। তাহলে পর্যটন খাত গুণগুলো এগুলো আমরা নেব। পর্যটন খাত হচ্ছে যেমন সমুদ্র সৈকত, পার্ক, হোটেল, রেস্টুরেন্ট, মোটেল, এগুলো সবই হচ্ছে পর্যটন খাতের অন্তর্ভুক্ত। এই বিষয়গুলো আমরা 2 নাম্বার পয়েন্টে আনবো। 3 নাম্বার পয়েন্টে আনবো কি? 3 নাম্বার পয়েন্টে আমরা নিয়ে আসবো এই যে হোটেলটা, 5 স্টার হোটেলটা, এটা কিভাবে পর্যটন খাতের অন্তর্ভুক্ত, এটা আমরা উদ্দীপক থেকে নিয়ে আসবো এবং একটু ব্যাখ্যা করবো যে যেহেতু তিনি হোটেল ব্যবসা চালু করছেন যে সমুদ্র সৈকতের পাশে, তাহলে এটা কোন খাতের অন্তর্ভুক্ত হতে পারে? পর্যটন খাতের অন্তর্ভুক্ত হতে পারে। এই যে বিনোদন খাতগুলো, এগুলো মূলত পর্যটন খাতের অন্তর্ভুক্ত। তুমি এটা প্রথমে কি দিবা? প্রথমে হচ্ছে জ্ঞানমূলকে যে এটা পর্যটন খাত, এটা লিখবা। দ্বিতীয় অংশে পর্যটন খাত কোনগুলো, সেগুলো নিয়ে আসবা। তৃতীয় অংশে তুমি আনবা উদ্দীপকটা আনবা, সেই সাথে একটু ব্যাখ্যা দিবা যে যেহেতু সমুদ্র সৈকতের সাথে পাশে হোটেলটা গড়ে উঠেছে, আর সমুদ্র সৈকতের সমুদ্র সৈকত হচ্ছে পর্যটন খাতের অন্তর্ভুক্ত, আর হোটেলও যেহেতু পর্যটন খাতের অন্তর্ভুক্ত, তাই উদ্দীপকের 5 স্টার হোটেলটি পর্যটন খাতের অন্তর্ভুক্ত বলে আমি মনে করি। এটা কনক্লুশন দিয়ে শেষ দিবা। তারপর যে জিনিসটা জানতে চাইছে চতুর্থ প্রশ্নে, উদ্দীপকে উল্লিখিত ইমনের সফলতার মূল কারণ কি? সফলতার মূল কারণ কি আমরা যদি একটু দেখি, গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানে তিনি হোটেলের মধ্যে বিভিন্ন ধরনের সেবা চালু করেন। গ্রাহকদের মনোযোগ আকর্ষণ এবং তাদের ধরে রাখার জন্য তাদের পছন্দ রুচি অনুযায়ী বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করেন। এছাড়া গ্রাহকদের আরও সন্তুষ্টি প্রদানের লক্ষ্যে হোটেলের ছাদে বসে সমুদ্র সৈকত দেখার অসাধারণ আয়োজন করেছেন। বর্তমানে জনাব ইমনের সকলের কাছে একজন সফল ব্যবসায়ী হিসেবে পরিচিত। তাহলে আমরা যদি দেখি জনাব ইমনের যে প্রতিষ্ঠানটা, এটা সফলতার মূল কারণ কি? মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি হচ্ছে তার প্রতিষ্ঠানের সফলতার মূল কারণ। এই জিনিসটা আমরা উল্লেখ করব। তাহলে মানসম্মত সেবা কি, এটা তো আমরা অলরেডি জানলাম। মানসম্মত প্রথম অংশ কি দিবা? এই যে মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন, এই বিষয়টা প্রথমে উল্লেখ করবা। প্রথমে 2 নাম্বার অংশে উল্লেখ করবা যে মানসম্মত সেবাটা কি, এটা তো আমরা অলরেডি উল্লেখ করলাম, ব্যাখ্যা করলাম। এই বিষয়টা আমরা 2 নাম্বার অংশে নিয়ে আসবো। 3 নাম্বার অংশে তুমি নিয়ে আসবা কি? 3 নাম্বার অংশে উদ্দীপকে যে তার ক্রেতাদের রুচি পছন্দ চাহিদা অনুযায়ী সেবা উৎপাদন করছে, তারপর গ্রাহকদের জন্য ছাদ খোলার ব্যবস্থা করছে, ছাদ থেকে সরাসরি সমুদ্র সৈকত দেখার একটা সুযোগ পাচ্ছে। এতে করে কি হচ্ছে? মানসম্মত সেবা পাচ্ছে। মানসম্মত সেবা পাওয়ার পর কি হচ্ছে? নির্দিষ্ট টাকার বিনিময়ে যখন মানসম্মত সেবা পায়, গ্রাহকরা সন্তুষ্ট হচ্ছে। গ্রাহক সন্তুষ্ট হলে কি হয়? তার যে সেবার চাহিদা বৃদ্ধি পায়। সেবার চাহিদা বৃদ্ধি পেলে বিক্রয় বৃদ্ধি পায়। বিক্রয় বৃদ্ধি পেলে কি হয়? মুনাফা বৃদ্ধি পায়। এই বিষয়গুলো তুমি 3 নাম্বার পয়েন্টে এবং 4 নাম্বার পয়েন্টে উল্লেখ করবা। 4 নাম্বার পয়েন্টে উল্লেখ করবা এবং ক্রেতা সন্তুষ্টির বিষয়টা নিয়ে আসবা। ফলে হোটেলের গ্রাহকের আগমন বেড়ে যায় এবং জনাব ইমন ব্যবসায়িকভাবে লাভবান হয়। এবারে লাস্টে অবশ্যই কনক্লুশন দিবা। প্রতিটা প্রশ্নের লাস্টে অবশ্যই কনক্লুশন দিবা। কনক্লুশনে দিবা 5 স্টার হোটেলটি সফলতার মূল কারণ হচ্ছে মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে গ্রাহক সন্তুষ্টি অর্জন। বেশ, তারপরে যে সৃজনশীলটা সেটা জানতে চাইছি আমাদেরকে, সেবা কি? সেবা কি ভাইয়া? সেবা হচ্ছে আমরা লাস্ট 2টা ক্লাসে আমরা সেবা কি বুঝেছি। সেবা হচ্ছে মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য রেখে এমন যা কিছু বাজারে পাওয়া যায় যা অস্পর্শনীয়, অদৃশ্যমান, তাকে আমরা বলি সেবা। তারপর হচ্ছে মানসম্মত পণ্য উৎপাদনে, মানসম্মত দ্রব্য উৎপাদন কেন গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে জানতে চাইছে। তাহলে আমরা কি দিব? উৎপাদন সংজ্ঞা দিব, অথবা মানসম্মত দ্রব্য বলতে কি বোঝায়, অথবা দ্রব্য বলতে কি বোঝায়, এই যে কোনো একটা আমরা সংজ্ঞা দেব। তারপর মানসম্মত পণ্য মানে কি? মানসম্মত পণ্য মানে হচ্ছে ক্রেতাদের প্রয়োজন অনুযায়ী, তাদের অভাব অনুযায়ী যখন আমরা নির্দিষ্ট মানের সঠিক মানের পণ্য উৎপাদন করব, সেটাকে আমরা বলি মানসম্মত পণ্য। এই মানসম্মত পণ্য কেন গুরুত্বপূর্ণ? মানসম্মত পণ্য যখন ক্রেতারা পায়, তখন তারা কি হয়? ক্রেতারা সন্তুষ্ট হয়। ক্রেতারা সন্তুষ্ট হলে কি হয়? পণ্যের বিক্রয় বৃদ্ধি পায়। বিক্রয় বৃদ্ধি পেলে কি হয়? মুনাফা বৃদ্ধি পায়। প্রতিযোগিতায় টিকে থাকা যায়, ক্রেতাদেরকে ধরে রাখা যায়, ক্রেতাদের সাথে দীর্ঘমেয়াদী লাভজনক সম্পর্ক গড়ে তোলা যায়। এই বিষয়গুলো তুমি উল্লেখ করবা কেন মানসম্মত পণ্য উৎপাদন গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে গ নাম্বার প্রশ্ন বলা হচ্ছে উদ্দীপকে মিস্টার রাতুলের প্রাথমিক দিকের কার্যক্রম সেবার কোন বৈশিষ্ট্যের সাথে মিলে যায়? প্রাথমিক পর্যায়ে কি কাজ করছে আমরা যদি একটি দেখি, মিস্টার রাতুল একজন ডাক্তার। চিকিৎসা ক্ষেত্রে তার ব্যাপক সুনাম রয়েছে। তিনি রোগীদের সাথে অত্যন্ত অমায়িক ও আন্তরিকভাবে কথা বলেন এবং ধৈর্য সহকারে তাদের সব কথা শোনেন। এই কারণে চারদিকে তাদের সুনাম ছড়িয়ে পড়ে। মিস্টার রাতুল নিজ এলাকার জনগণকে আরও বেশি চিকিৎসা প্রদান করার জন্য একটি ক্লিনিক প্রতিষ্ঠা করেন। এমন বলছে রাতুলের প্রথম দিকের কার্যক্রম সেবার কোন বৈশিষ্ট্য? প্রথম দিকে কি করছে? চিকিৎসার ক্ষেত্রে ব্যাপক সুনাম রয়েছে।
রোগীদের সাথে অত্যন্ত অমায়িক ও আন্তরিকের সাথে কথা বলেন এবং ধৈর্য সহকারে তাদের কথা শোনেন। তাহলে কি হচ্ছে, সেবার যে অর্থাৎ সেবার যে মানে বৈসাদৃশ্যটা এটা আমরা দেখতে পাই। সেবার যে অবিচ্ছিন্নতা একটু দেখো আগে, এখানে হয়তো দু একটা লাইন বাদ গেছে, এই কারণে আমাদেরকে বুঝতে অসুবিধা হচ্ছে। তুমি যদি এই লাইনটা দেখো যে সেমিনারে যোগ দেওয়ার জন্য উদ্দেশ্য সপ্তাহের জাপানে যান, এই জন্য চেম্বার 1 সপ্তাহের জন্য বন্ধ রাখা হয়, ফলে রোগীরা তাদের সেবা থেকে বঞ্চিত হয়। এই জিনিসটা উদ্দীপকে আসেনি। এই জিনিসটা যে হলো যে তিনি একটা সেমিনারে যোগ দেওয়ার জন্য যে জাপানে গেল, জাপানে যাওয়ার কারণে এই সময়টাতে রোগীরা তাদের কাঙ্ক্ষিত সেবাটা পাচ্ছে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সেবার একটা বৈশিষ্ট্য রয়েছে যে সেবাকে সেবা প্রদানকারী থেকে আলাদা করা যায় না, অর্থাৎ সেবা অবিচ্ছিন্ন। তাহলে এই যে অবিচ্ছিন্নতা, এইটা হচ্ছে সেবার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যটা আমরা প্রথমেই উল্লেখ করব। তারপর দ্বিতীয় অংশ, অবিচ্ছিন্নতা বলতে কি বোঝায়, এই অবিচ্ছিন্নতা বলতে কি বোঝায় এই বিষয়টা আমরা আনবো। অবিচ্ছিন্নতা বলতে কি বোঝায়, অবিচ্ছিন্নতা হচ্ছে সেবাকে সেবা প্রদানকারী থেকে আলাদা করা যায় না, সেটাকে আমরা বলি সেবার অবিচ্ছিন্নতা। যেহেতু সেবা প্রদান করতে হলে অবশ্যই সেবা প্রদানকারীকে সেখানে উপস্থিত থাকতে হবে, সেটা আর যেহেতু এই বিষয়গুলো নিয়ে আসবা। তারপরে 3 নম্বর প্রশ্নে তুমি কি নিয়ে আসবা, উদ্দীপক থেকে সরাসরি বিষয়টা নিয়ে আসবা যে কেন সেবার অবিচ্ছিন্নতার বৈশিষ্ট্যটা আমরা লক্ষ্য করলাম যে উদ্দীপকের যে মিস্টার রাহুল আমিন যে জাপানে গেলেন সেমিনারে অংশগ্রহণ করার জন্য, এতে করে 1 সপ্তাহের মতো কি ছিল, তার চেম্বারটা বন্ধ ছিল। এতে করে কি হলো, এতে করে হচ্ছে তাদের যে রোগীরা আছে বা তাদের যে গ্রাহকরা আছে তারা তার সেবা থেকে বঞ্চিত হলো। তাহলে যেহেতু আমরা বুঝতে পারি যে সেবা প্রদান করতে হলে অবশ্যই সেবা প্রদানকারীকে উপস্থিত থাকতে হবে, আর এই বৈশিষ্ট্যকে আমরা বলে থাকি সেবা অবিচ্ছিন্নতা, অর্থাৎ সেবাকে যে প্রদান করে সেবা প্রদানকারী থেকে সেবাকে আলাদা করা যায় না। আর এই বৈশিষ্ট্যের উদ্দীপক উল্লেখ বা বহিঃপ্রকাশ পেয়েছে, তাই বলা যায় চেম্বার বন্ধ থাকায় অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্যটি ফুটে ওঠে, সেবার অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্যটি ফুটে ওঠে। তারপর আমাদের যে চতুর্থ প্রশ্ন, যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে সেবা খাতে প্রবৃদ্ধির পর্যায়ে উল্লেখপূর্বক ক্লিনিক প্রতিষ্ঠা করার যৌক্তিকতা। সেবা খাতের অন্তর্ভুক্ত প্রবৃদ্ধির পর্যায়ে, তাহলে আমরা যে সেবা খাতের যে বিভিন্ন প্রবৃদ্ধির পর্যায়গুলো আছে কি কি রয়েছে, সেবা খাতে রয়েছে স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, তারপর হচ্ছে পরিবহন খাত, পর্যটন খাত। এটা কোন খাত হতে পারে, এটা হচ্ছে যেহেতু তার চিকিৎসা সংক্রান্ত বিষয়, তাহলে এটা কোন খাত হতে পারে, এটা হচ্ছে স্বাস্থ্য খাত। স্বাস্থ্য খাত নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। তাহলে তুমি প্রথম অংশে কি দিবা, প্রথম অংশে দিবা হচ্ছে সেবা খাতের প্রবৃদ্ধির পর্যায়ে উল্লেখপূর্বক, অবশ্যই এটা উল্লেখ করতে হবে। তুমি উল্লেখ করবা সেবা খাতের প্রবৃদ্ধির পর্যায়ে উদ্দীপকের ক্লিনিক প্রতিষ্ঠানটি কোন খাতের অন্তর্ভুক্ত, স্বাস্থ্য খাতের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে তুমি প্রথম অংশে দিবা। তারপর দ্বিতীয় অংশে দিবা স্বাস্থ্য খাত কি, এই বিষয়টা তুমি ব্যাখ্যা করবা। তৃতীয় অংশে তুমি এই উদ্দীপকটা নিয়ে আসবা। তারপর চতুর্থ অংশে স্বাস্থ্য খাত কিভাবে সেবা খাতের একটা প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে, এই বিষয়গুলো তুমি নিয়ে আসবা, যেটা আমরা অলরেডি আলোচনা করেছি। তারপরের সৃজনশীল আমরা যদি যাই, এটা হচ্ছে দেখো স্বাস্থ্য খাত, হচ্ছে স্বাস্থ্য খাত। তাহলে স্বাস্থ্য খাতটা নিয়ে আসবা, তারপর যেটা বললাম এই অনুযায়ী করবা। তারপরের প্রশ্ন যদি আমরা দেখি যে রুহুল আমিন একজন বিখ্যাত চক্ষু বিশেষজ্ঞ, তিনি ফার্মগেটে তার চেম্বারে বসে অত্যাধুনিক কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে, যন্ত্রপাতি ব্যবহার করে চোখের ফ্যাকো সার্জারি সহ রেটিনার বিভিন্ন নির্ভুল চিকিৎসা প্রদান করেন। তারপর প্রথমে আমাদের দিকে জানতে চাইছে হচ্ছে পার্টের পূর্ণরূপ কি। পার্টের পূর্ণরূপ কি ভাইয়া, পার্ট হচ্ছে প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক। প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক, এই হচ্ছে প্রোগ্রাম। অবশ্যই বানানগুলো ঠিক লিখতে হবে, বানান যদি তুমি ভুল লিখো, স্পেলিং মিস্টেক হলে কিন্তু নাম্বার পাবে না। প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক হচ্ছে পার্টের পূর্ণরূপ। তারপরে আমাদের দ্বিতীয় প্রশ্নটা জানতে চাইছে, সেটা হচ্ছে দ্রব্যকে কিভাবে সেবা থেকে আলাদা করা যায়। দ্রব্যকে কিভাবে সেবা থেকে আলাদা করা হয়। এখন দ্রব্যের সংজ্ঞা দিবা প্রথমে, তারপর হচ্ছে সেবা সংজ্ঞাটা দিবা। তারপর হচ্ছে দ্রব্য কিভাবে সেবা থেকে আলাদা করা যায়। দ্রব্য স্পর্শনীয়, দ্রব্যের আকার আকৃতি রয়েছে, দ্রব্য জায়গা দখল করে, দ্রব্যকে আমরা স্পর্শ করতে পারি কিন্তু সেবার অস্পর্শনীয়, সেবাকে আলাদা করতে পারি না। দ্রব্যের মালিকানা হস্তান্তর করা হয়, সেবাকে সেবা গ্রহীতা থেকে আলাদা করা যায় না, তাই সেবার মালিকানা হস্তান্তর করা যায় না। এইভাবে দ্রব্য থেকে আমরা সেবা থেকে আলাদা করতে পারি, এই বিষয়টা তুমি উল্লেখ করবা। তারপর 3 নম্বর প্রশ্ন আমাদেরকে বলছে ডাক্তার রুহুল আমিনের চেম্বারে চিকিৎসা বন্ধ রাখার কারণে কোন বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। যদি আমরা ওই লাস্ট প্রশ্নের মতোই সেম একই প্রশ্ন, তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করার মাধ্যমে
বর্তমানে সফল চিকিৎসক হিসেবে প্রতিষ্ঠানে ওই যে এটা আবার আসছে। সম্প্রতি তিনি একটি সেমিনারে যোগ দেওয়ার জন্য 1 সপ্তাহের জন্য জাপানে যান। এই যে কাজটা, এই জাপানে যাওয়ার কারণে কোন সেবার কোন বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি? সেবার যে অবিচ্ছিন্নতা, এই অবিচ্ছিন্নতা বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি। এটা আবার আসছে। তারপর হচ্ছে ঘ নাম্বার আবার জানতেছে সেবা খাতে উপবৃদ্ধির পর্যায়ে মিস্টার রুহুল আমিনের ভূমিকা বিশ্লেষণ করো। মিস্টার রুহুল আমিনের কি ভূমিকা রয়েছে কোন খাতে, সেবা খাতে কোন পর্যায়ে রয়েছে ভাইয়া? এটা হচ্ছে স্বাস্থ্য পর্যায়ে। কেন? তিনি হচ্ছে চিকিৎসা সংক্রান্ত কাজে নিয়োজিত, যেহেতু এটা হচ্ছে স্বাস্থ্য খাতের অন্তর্ভুক্ত। এই দেখো স্বাস্থ্য খাতে এই জিনিসটা দুইবার আসছে, তাহলে তুমি একবার বললে হবে স্বাস্থ্য খাতের অন্তর্ভুক্ত। কই স্বাস্থ্য খাতের অন্তর্ভুক্ত, তাহলে কি করবা? প্রথমে স্বাস্থ্য খাত লিখবা, তারপর হচ্ছে স্বাস্থ্য খাত কি এই জিনিসটা ব্যাখ্যা করবা, তারপর হচ্ছে কি রুহুল আমিন যে 1 সপ্তাহের জন্য রুহুল আমিন যে বিভিন্ন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করার মাধ্যমে একটা চেম্বার প্রতিষ্ঠা করলো, এই বিষয়টা উদ্দীপক থেকে নিয়ে আসবা। তারপর হচ্ছে স্বাস্থ্য খাতের যে বিষয়গুলো, এই বিষয়গুলো নিয়ে আসবা। আমাদের তারপরে প্রশ্ন হচ্ছে জানতে চাইছি যে দ্রব্য কি, দ্রব্য এই পণ্য কি, দ্রব্য কি, সেবা কি, এই যে জ্ঞানমূলকগুলো, এগুলো তুমি যদি বইয়ের প্রথম অংশে যে 15-20টা দেওয়া আছে জ্ঞানমূলক, এগুলো মুখস্থ করলে তোমার এনাফ, আর কিছু লাগবে না। তাহলে দ্রব্য কি ভাইয়া? দ্রব্য তো অলরেডি আলোচনা করলাম। দ্রব্য হচ্ছে মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য রাখে এমন যা কিছু বাজারে পাওয়া যায়, যা দেখা যায়, স্পর্শনীয়, যা জায়গা দখল করে, যার আকৃতি রয়েছে, তাকে আমরা কি বলি? দ্রব্য বলি। খ নাম্বার বলছে উৎপাদন ব্যবস্থাপনার অপচয় ব্যয় কমায়। উৎপাদন ব্যবস্থাপনার সংজ্ঞাটা আগে দিবা। উৎপাদন ব্যবস্থাপনা কি? উৎপাদন সংক্রান্ত ব্যবস্থাপনাকে উৎপাদন ব্যবস্থাপনা বলে। উৎপাদন ব্যবস্থাপনা কিভাবে অপচয় কমায়? উৎপাদন ব্যবস্থাপনার মাধ্যমে পণ্যের সঠিক পরিকল্পনা করা হয়, সঠিক পরিকল্পনা অনুযায়ী পণ্যের ডিজাইন করা হয়, পণ্যের মান নির্ধারণ করা হয়, পণ্যের নিয়ন্ত্রণ করা হয়। এতে কি হয়? পরিকল্পনা একটা নির্দিষ্ট মানদণ্ড অনুযায়ী যখন পণ্যটা তৈরি করা হয়, তাহলে পণ্যের ভুল ত্রুটি কম হয়, এতে করে পণ্যের অপচয় রোধ হয়। পণ্যের অপচয় রোধ হলে কি হয়? উৎপাদন খরচ হ্রাস পায়। উৎপাদন খরচ হ্রাস পেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। উৎপাদন খরচ কমলে আবার কি হয়? পণ্যের দাম কমে। পণ্যের দাম কমলে কি হয়? পণ্যের দাম কমলে পণ্যের বিক্রি বৃদ্ধি পায়। বিক্রি বৃদ্ধি পেলে মুনাফা বৃদ্ধি পায়। এই বিষয়গুলো তুমি উল্লেখ করবা। তারপর লিখবা যে এইভাবে উৎপাদন ব্যবস্থাপনা অপচয় এবং ব্যয় কমায়। তারপরে হচ্ছে গ নাম্বার বলছে মিসেস ফারজানার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি কি উৎপাদন করছে? তাহলে কি উৎপাদন করছে? পণ্য নাকি সেবা? আমরা যদি একটু দেখি, মিসেস ফারজানা গুলশানে একটি বিউটি পার্লার স্থাপন করেছেন, যেখানে প্রত্যেকটি ক্রেতা তার পছন্দ অনুযায়ী বিভিন্ন স্টাইলে চুল কাটা হয়। তাহলে এই যে বিউটি পার্লার, এটা কিসের উদাহরণ ভাইয়া? বিউটি পার্লারের মাধ্যমে কি হয়? বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়। এটা কোন ধরনের এটা এই যে বিউটি পার্লারের যে সেবাটা, এটা কি দেখা যায়? এটা কি আকার রয়েছে? এটা কি আকৃতি? এটা কি স্পর্শ করা যায়? এটা কি মালিকানা হস্তান্তর করা যায়? এটা যেহেতু যায় না, এটা কি ভাইয়া? এটা হচ্ছে সেবা। তাহলে যে মিসেস ফারজানার প্রতিষ্ঠানটি কি উৎপাদন করছে? সেবা উৎপাদন করছে। প্রথমে লেখা উদ্দীপকের মিসেস ফারহানার উৎপাদিত প্রতিষ্ঠানটি সেবা উৎপাদন করছে। 1 নাম্বার স্টেপ গেল। 2 নাম্বার স্টেপে কি? এই সেবার সংজ্ঞা দিবা, সেবার কয়েকটা বৈশিষ্ট্য দিবা। 3 নাম্বার পয়েন্টে যে মিসেস ফারজানা যে কাজগুলো করছে, এগুলো উদ্দীপক থেকে উল্লেখ করবা। তারপরে হচ্ছে একটু ব্যাখ্যা দিবা যে তিনি যেহেতু বিউটি পার্লারে বিভিন্ন সেবা প্রদান করছেন, এতে করে তার মালিকানাটা হস্তান্তর করা হচ্ছে না। এই যে সেবাটা, এটার কোনো আকার দেখা যাচ্ছে না, আকৃতি দেখা যাচ্ছে না, তাই এটি তিনি সেবা উৎপাদন করছেন। সুতরাং তার লাস্টে দিয়ে ব্যাখ্যা দিবা, সুতরাং মিসেস ফারজানার প্রতিষ্ঠানটি সেবা উৎপাদন করছে। তারপর যে চতুর্থ অংশ, তুমি এটা ব্যাখ্যা দিবা যে মিসেস ফারজানার প্রতিষ্ঠানটি সফলতার কারণ কি? সফলতার কারণ কি, এটা যদি আমরা একটু দেখি, এছাড়া দক্ষ ও অভিজ্ঞ বিউটিশিয়ানের মাধ্যমে প্রত্যেক গ্রাহকের রুচি এবং পছন্দ অনুযায়ী রূপসজ্জার কাজ সম্পাদন করা হয় বলে গ্রাহকরা সন্তুষ্ট। এই যে তারপর হচ্ছে এই কারণে বিউটি পার্লারটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রাহকদের আস্থা ও নির্ভরশীলতার কারণে প্রতিষ্ঠানটি অল্প সময়ে সফলতা অর্জন করেছে। তাহলে কি দেখতে পাচ্ছি আমরা? যে প্রত্যেক ক্রেতার, প্রত্যেক গ্রাহকের রুচি এবং পছন্দ অনুযায়ী রূপসজ্জার কাজ সম্পাদন করা হয়। তার মানে আমরা যদি দেখি, স্বতন্ত্র ক্রেতার প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী যখন স্বতন্ত্রভাবে সেবা প্রদান করা হয়, সেটাকে আমরা কি বলি ভাইয়া? এটা হচ্ছে কাস্টমাইজেশন। তাহলে এটা কি ধরনের হতে পারে? তাহলে যেহেতু বলেছে যে মিসেস ফারজানা প্রতিষ্ঠানটি সফলতার মূল কারণ কি? কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা। এটা কি আর ব্যাখ্যা করা লাগবে কি? এটা তো একটু আগে ব্যাখ্যা করলাম যে কাস্টমাইজেশন মানে কি। তাহলে বোঝা গেল যে প্রথম লিখবা যে মিসেস ফারজানা প্রতিষ্ঠানটি সফলতার মূল কারণ হচ্ছে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা। তারপর 2 নাম্বার পয়েন্টে কি দিবা? ক্রেতা কেন্দ্রিকতা কি, এগুলো ব্যাখ্যা করবা। তারপর 3 নম্বর প্রশ্নে তুমি এই যে উদ্দীপকটা নিয়ে আসবা যে মিসেস ফারজানা
স্বতন্ত্র ক্রেতার জন্য, অর্থাৎ প্রত্যেক ক্রেতার রুচি এবং পছন্দ অনুযায়ী রূপসজ্জার কাজ সম্পাদন করে এই উদ্দীপকটা নিয়ে আসবা। তারপর কাস্টমাইজেশন কিভাবে পণ্যের বা প্রতিষ্ঠানের সফলতা অর্জনে ভূমিকা রাখে এই বিষয়টা তুমি নিয়ে আসবা। কিভাবে রাখে কাস্টমাইজেশনের ফলে ক্রেতারা তাদের রুচি পছন্দ অনুযায়ী কি পায়, সেবাটা পেয়ে থাকে। এতে করে কাস্টমার বা ক্রেতারা সন্তুষ্ট হয়। ক্রেতা সন্তুষ্ট হলে কি হয়, উৎপাদনে সেবার চাহিদা বৃদ্ধি পায়। সেবার চাহিদা বৃদ্ধি পেলে কি হয়, বিক্রয় বৃদ্ধি পায়। বিক্রয় বৃদ্ধি পেলে কি হয়, প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি পায়, প্রতিযোগিতা মোকাবেলা করা যায়, বাজারে শক্ত অবস্থান গ্রহণ করা যায়। এতে প্রতিষ্ঠানটির সফলতা নিশ্চিত হয়। সুতরাং তারপরে ব্যাখ্যা দিবে। সুতরাং পরিশেষে যাই বলো, সুতরাং মিসেস ফারজানার প্রতিষ্ঠানটি সফলতার মূল কারণ হচ্ছে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা। তারপরে আমাদেরকে যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে পণ্য কি। পণ্য মানে কি ভাইয়া, এটা কি আর ব্যাখ্যা করা লাগবে? পণ্য মানে হচ্ছে যা কিছু দেখা যায়, স্পর্শ করা যায়, যার মালিকানা হস্তান্তর করা যায় তাকে বলা হয় পণ্য। তারপরে হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা। ব্যবস্থাপনার একটি বিশেষায়িত শাখা। উৎপাদন ব্যবস্থাপনা হচ্ছে একটা ব্যবস্থাপনার বিশেষায়িত শাখা। কেন এটা বিশেষায়িত শাখা, এটা আমরা ব্যাখ্যা করব। তার আগে আমরা কি করব, উৎপাদন ব্যবস্থাপনার সংজ্ঞা দেবো অথবা ব্যবস্থাপনার সংজ্ঞা দেবো। এই দুইটার একটা সংজ্ঞা দেব, সংজ্ঞা দিয়ে করব উৎপাদন ব্যবস্থাপনা যে একটা ব্যবস্থাপনার শাখা, এটা লিখবো যে ব্যবস্থাপনা মূলত প্রতিষ্ঠানের পরিকল্পনা, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ প্রভৃতি কাজের সমষ্টি। উৎপাদন ব্যবস্থাপনা এর একটি শাখা মাত্র। এই শাখা শুধু পণ্য উৎপাদন সংক্রান্ত ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে, তাই এটিকে বিশেষায়িত শাখা হিসেবে বিবেচনা করা হয়। এই বিষয়টা আমরা লিখব। তারপরে আমাদের যে সৃজনশীলটা, আমাদের গ নাম্বার যে জিনিসটা জানতেছে সেটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের বিষয়টি কোন খাতের অন্তর্ভুক্ত। উল্লিখিত ব্যবসায়টি কোন খাতের অন্তর্ভুক্ত। আচ্ছা, আমরা যদি দেখি হোটেল হাইওয়ে দেশি বিদেশি পর্যটকদের একটি পরিচিত নাম। অত্যাধুনিক বিল্ডিং, নান্দনিক সাজসজ্জা এবং সমুদ্র সৈকতের নিকটবর্তী অবস্থিত হওয়ায় হোটেলটির গুরুত্ব ব্যাপকভাবে বাড়ছে। তাহলে এই যে প্রতিষ্ঠানটি, এটা বলছে ব্যবসায়টি কোন খাতের অন্তর্ভুক্ত। এটা কোন খাতের অন্তর্ভুক্ত? আমরা উৎপাদন কয়টা খাত জানি, একটা হচ্ছে শিল্প খাত, একটা হচ্ছে কৃষি খাত, আরেকটা হচ্ছে কি ভাইয়া, সেবা খাত। তাহলে এই যে প্রতিষ্ঠানটি, এই যে হোটেলটি, এটা কোন খাতের অন্তর্ভুক্ত? এটা হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত। এটা হচ্ছে কি ভাইয়া, সেবা খাতের অন্তর্ভুক্ত। তাহলে আমরা প্রথমে জ্ঞানমূলকের সেবা খাতের অন্তর্ভুক্ত বিষয়টি আমরা উল্লেখ করব। তারপর 2 নাম্বার স্টেপে এই যে সেবা খাত বলতে কি বুঝি, সেবা বলতে কি বুঝি, এই বিষয়টা আমরা উল্লেখ করব। তারপর 3 নাম্বার প্রশ্নে এই যে হোটেল হাইওয়ে কি করছে, তাদের কাজটা কি, তাদের যে সেবা উৎপাদন করছে, এই বিষয়গুলো উদ্দীপক থেকে হুবহু নিয়ে আসব। তারপর একটু কনক্লুশন দিব যে এক্ষেত্রে সেবা যেমন দেখা যায় না, স্পর্শ করা যায় না, তেমন হোটেল থেকে সুবিধা দেওয়া সুবিধাও দেখা যায় না, স্পর্শ করা যায় না। এছাড়া সুযোগ সুবিধা পেয়ে পর্যটকদের প্রয়োজন মিটছে। সুতরাং বা পরিশেষে বলা যায় অথবা অতএব যে কোনো একটা দিবা, তারপর কনক্লুশন দিয়ে দিবা উদ্দীপকের ব্যবসায়টি সেবা খাতের অন্তর্ভুক্ত। তারপরে যে প্রশ্নটা, এটা আমাদেরকে জানতে চাইছে যে ক্রেতা কেন্দ্রিকতাই হোটেল ব্যবসায় সফলতার মূল কারণ ব্যাখ্যা করো। দেখছো, এই যে কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা, এটা কিন্তু বারবার আসতেছে। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা যদি দেখি যে এই প্রশ্নটা যে উক্তিটা দিচ্ছে যে ক্রেতা কেন্দ্রিকতা হোটেল ব্যবসায়ের সফলতার মূল কারণ, উক্তিটির সাথে আমি একমত বা উক্তিটি যথার্থ। এভাবে প্রথম অংশটা শেষ করবা। দ্বিতীয় অংশে কি কাস্টমাইজেশন কি ব্যাখ্যা করবা। তৃতীয় অংশে এই যে তাদের রুচি পছন্দ অনুযায়ী পণ্যটা উৎপাদন করছে, সে পছন্দ এবং চাহিদা মোতাবেক সেবা প্রদান করে, ক্রেতারা সন্তুষ্ট, এই যে উদ্দীপকটা নিয়ে আসবা। তারপর চতুর্থ অংশে কি করবা, কাস্টমাইজেশনের মাধ্যমে বা ক্রেতা কেন্দ্রিকতার মাধ্যমে কি হয়, ক্রেতারা কিভাবে সন্তুষ্ট হয়, কিভাবে পণ্যের সফলতা, প্রতিষ্ঠানের সফলতা বৃদ্ধি পায়, এই বিষয়গুলো উল্লেখ করে কনক্লুশন দিবা। তারপরে যে সৃজনশীলটা, এটাতে আমাদেরকে জানতে চাইছে যে উৎপাদন ব্যবস্থাপনা কি। দেখছো, এগুলো প্রশ্নগুলো বারবার আসতেছে। উৎপাদন ব্যবস্থাপনা মানে কি, পণ্য উৎপাদনের লক্ষ্যে পণ্যের পরিকল্পনা প্রয়োজন, পরিকল্পনা প্রণয়ন, তারপর হচ্ছে পণ্যের ডিজাইন করা, পণ্যের মান নির্ধারণ করা, নিয়ন্ত্রণ সংক্রান্ত সকল কাজের সমষ্টি কি বলা হয়, পণ্য উৎপাদন ব্যবস্থাপনা বলা হয়। এই যে একটু আগে বললাম যে পণ্য স্পর্শনীয় কেন, ব্যাখ্যা করতে বলছে। এই প্রশ্নটা আমরা অলরেডি আলোচনা করেছি। প্রথমে কি করবা, পণ্যের সংজ্ঞা দিবা। তারপর হচ্ছে পণ্য কেন স্পর্শনীয়, যেহেতু এটা আকার আকৃতি রয়েছে, এটা দেখা যায়, এটা মালিকানা হস্তান্তর করা যায়, সেহেতু পণ্যের স্পর্শনীয়। এভাবে 3-4 লাইন ব্যাখ্যা করে দিবা। তারপরে প্রশ্নের যে জিনিসটা জানতে চাইছে যে উদ্দীপক উল্লিখিত প্রশ্নবোধক চিহ্নে
চিহ্নিত স্থানে কি নির্দেশ করছে? এই যে দেখো, এই প্রশ্নটাই একটু আগে আসছে, তখন কি ছিল, এটা এখানে প্রশ্নবোধক ছিল আর এখন এখানে, তাহলে এটা কোন ধরনের? আমরা যদি বৈশিষ্ট্যগুলো দেখি, অস্পর্শনীয়, কোন জিনিসটা অস্পর্শনীয়, পণ্য নাকি সেবা? নিশ্চয়ই সেবা অস্পর্শনীয়। তাহলে বৈসাদৃশ্য, মানে এক একজনের ক্ষেত্রে সেবার পরিমাণ এক এক রকম হয়, তাহলে বৈসাদৃশ্য রয়েছে। কার বৈসাদৃশ্য রয়েছে? সেবার বৈসাদৃশ্য রয়েছে। তারপর হচ্ছে অবিচ্ছিন্নতা, সেবাকে সেবা গ্রহীতা থেকে বা সেবা প্রদানকারী থেকে আলাদা করা যায় না, তাহলে সেবা কি রয়েছে? অবিচ্ছিন্নতা রয়েছে। তারপর নশ্বরতা, সেবা ধ্বংসশীল। এই যে বিষয়গুলো, এটি কোন বিষয়ের কোন পণ্য নাকি সেবার বৈশিষ্ট্য? এগুলো নিশ্চয়ই সেবার বৈশিষ্ট্য। তাহলে প্রশ্ন উদ্দীপক উল্লেখিত যে স্থানটা, এটা কিসের বৈশিষ্ট্য ভাইয়া? এটা হচ্ছে সেবা কি নির্দেশ করে। তাহলে আমরা প্রথমে দিব যে উদ্দীপক উল্লেখিত চিত্র প্রশ্নবোধক চিহ্নিত স্থানে সেবাকে সেবাকে কি করছে? নির্দেশ করছে। তারপর সেবা কি, এটা আমরা 2 নম্বর পয়েন্টে আমরা সেবা কাকে বলে এটা উল্লেখ করব। তারপর এই সেবার যে বৈশিষ্ট্যগুলো এটা নিয়ে আসবো। তারপর 3 নম্বর পয়েন্টে এই যে সেবার এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা ব্যাখ্যা করব। কেন সেবার অস্পর্শনীয়তা বলতে কি বুঝি, সেবার অবিচ্ছিন্নতা বলতে কি বুঝি, সেবার নশ্বরতা বলতে কি বুঝি, সেবার বৈসাদৃশ্য বলতে কি বুঝি, এই জিনিসগুলো ব্যাখ্যা করে দেব। তারপর যে প্রশ্নটা আমাদেরকে জানতেছে যে বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে চিত্রে নির্দেশিত বিষয়টির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ব্যাখ্যা করো। তাহলে এই যে চিত্রে নির্দেশিত বিষয়টা হচ্ছে আমাদের সেবা। সেবাটা কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জিনিসটা আমরা লিখবো। তাহলে প্রথমে কি লিখবো? প্রথমে আমরা লিখবো হচ্ছে এই যে উক্তিটির সাথে যে তুমি একমত, সে বিষয়টি ব্যাখ্যা করবা যে বাংলাদেশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর লিখবা বাংলাদেশের মোট উৎপাদনের 50%ই আসে কোত্থেকে? সেবা থেকে। বাকি যে 50%, এই 50% কোত্থেকে আসে? অর্ধেক আসে শিল্প খাত থেকে, তারপর হচ্ছে কৃষি খাত থেকে। 50% আসে হচ্ছে কোত্থেকে? সেবা খাত থেকে। তাহলে এই বিষয়টা উল্লেখ করবা। তারপর যে সেবার সংজ্ঞা দিলা, সেবা বলতে কি বুঝো, সেবা কাকে বলে, এই সেবার সংজ্ঞাটা দিবা। তারপর হচ্ছে সেবা কিভাবে সেবা সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয় এটা লিখবা। বাংলাদেশে এত বড় টোটাল প্রবৃদ্ধির 50%ই আসে কোত্থেকে? সেবা থেকে। তাহলে পরিবহন, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, চিকিৎসা খাত, তারপরে হচ্ছে ধরো পর্যটন খাত, পরিবহন খাত, এই যে এত খাতগুলো, এগুলোতে প্রচুর পরিমাণে লোক প্রয়োজন এই কাজগুলো সম্পাদন করার জন্য। এভাবেই কি হয়? কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। এই বিষয়গুলো তুমি 4th অংশে এবং নিয়ে আসবা এবং কনক্লুশন দিবা যে তাই বলা যায় সুতরাং কর্মসংস্থান সৃষ্টিতে সেবার খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তারপরে যে সৃজনশীলতা, এটা বলা হচ্ছে সেবা কি। সেবা কি ভাইয়া? সেবা কি আর বলা লাগবে? সেবা হচ্ছে যা কিছু অস্পর্শনীয়, অদৃশ্যমান, যা মালিকানা হস্তান্তর করা যায় না, মানুষের প্রয়োজন পূরণের সামর্থ্য রাখে, এমন সব কিছুকে আমরা কি বলি? সেবা বলি। পণ্য স্পর্শনীয়, এটা অলরেডি আমরা আলোচনা করেছি। তারপর হচ্ছে জনাব হালিম কি উৎপাদন করে, পণ্য নাকি সেবা? পণ্য নাকি সেবা উৎপাদন করে? তাহলে আমরা যদি দেখি, পণ্য কখন বলবো আমরা? যেটার আকার আকৃতি রয়েছে, যেটা স্পর্শযোগ্য, যেটা মালিকানা হস্তান্তর করা যায়, এটাকে আমরা পণ্য বলবো। আর যেটা অস্পর্শনীয়, যেটা মালিকানা হস্তান্তর করা যায় না, যেটার আকার আকৃতি নেই, সেটাকে আমরা সেবা বলবো। তাহলে আমরা দেখি, জনাব হালিম তার বাড়ির নিচতলায় একটি রেস্টুরেন্ট চালু করেন। রেস্টুরেন্টটিতে খাবারের মান ভালো হওয়ায় ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এছাড়া খাবারের দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতা অনুযায়ী নির্ধারণ করা হয়। এই যে খাবার উৎপাদন করতেছে, কি উৎপাদন করতেছে ভাইয়া? খাবার উৎপাদন করতেছে। এই খাবারটা কি দেখা যায়? এটা কি ছোঁয়া যায়? এটা কি স্পর্শযোগ্য? এটা কি মালিকানা হস্তান্তর করা যায়? অবশ্যই যায়। যদি না যেত তাহলে আমরা সেটাকে কি বলবো? সেবা বলবো। কিন্তু এটা যেহেতু আকার আকৃতি রয়েছে, এটা যেহেতু মালিকানা হস্তান্তর করা যায়, এটা যেহেতু দৃশ্যমান, এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে বলবো আমরা দ্রব্য বা পণ্য। কি উৎপাদন করছে? মিস্টার হালিম কি উৎপাদন করছে? এই পণ্য উৎপাদন করছে। তাহলে আমরা প্রথম অংশে যে জিনিসটা উৎপাদন করছে এই জিনিসটা লিখবো। দ্বিতীয় অংশে পণ্যের সংজ্ঞা দিব, পণ্য কাকে বলে, পণ্যের সংজ্ঞা দিব। তৃতীয় অংশে মিস্টার হালিম যেভাবে পণ্যটা উৎপাদন করছে এই বিষয়টা নিয়ে আসবো এবং যেহেতু ব্যাখ্যা দিব কেন এই উৎপাদিত খাবারটাকে আমরা পণ্য বলবো। কেন বলবো? যেহেতু খাবারের আকার আকৃতি রয়েছে, এটা মালিকানা হস্তান্তরযোগ্য, এটা দৃশ্যমান, তাই। আর আমরা যেহেতু পণ্যের সংজ্ঞার মধ্যে, পণ্যের বৈশিষ্ট্যের মধ্যে দেখছি যে পণ্যের আকার আকৃতি রয়েছে, পণ্য দৃশ্যমান, পণ্যের মালিকানা হস্তান্তর করা যায়, তাই হচ্ছে যে খাবারটা এটার হচ্ছে কি, এটা হচ্ছে এক ধরনের পণ্য। সুতরাং জনাব হালিম রেস্টুরেন্টে পণ্য উৎপাদন করছে। তারপরের প্রশ্নে আমাদেরকে যে জিনিসটা জানতে বলা হয়েছে, যেটা হচ্ছে কাস্টমাইজেশনের ফলে জনাব হালিমের রেস্টুরেন্টের সুনাম বাড়ছে। তাহলে কাস্টমাইজেশন দেখো, ক্রেতাদের পছন্দ এবং চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করে বলে রেস্টুরেন্টের সুনাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই কাস্টমাইজেশন বারবার প্রশ্নে আসছে। তাহলে কাস্টমাইজেশন কি? নিশ্চয়ই ব্যাখ্যা করতে পারবে। কাস্টমাইজেশন হচ্ছে ক্রেতাদের স্বতন্ত্র ক্রেতার রুচি, পছন্দ, চাহিদা অনুযায়ী স্বতন্ত্র পণ্য উৎপাদন করাকে আমরা কি বলে থাকি? কাস্টমাইজেশন বলে থাকি। কাস্টমাইজেশনের বাংলা অর্থ কি? ক্রেতা কেন্দ্রিকতা। এই বিষয়টা তুমি উল্লেখ করবা। প্রথমে কি করবা? এই যে উক্তিটি লিখবা, উক্তি
উক্তিটির সাথে আমি একমত, এটা দিয়ে প্রথম অংশ শেষ করবা। দ্বিতীয় অংশ কাস্টমাইজেশনের সংজ্ঞা দিবা, কাস্টমাইজেশন কি লিখবা। তৃতীয় অংশে লিখবা যে হালিমের কর্মকাণ্ডগুলো তৃতীয় অংশে উদ্দীপকে হুবহু থেকে নিয়ে আসবা। চতুর্থ অংশে কাস্টমাইজেশনের মাধ্যমে কিভাবে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়, কিভাবে প্রতিষ্ঠানের সফলতা বৃদ্ধি পায়, বাজারে টিকে থাকতে পারে, প্রতিযোগিতা মোকাবেলা করতে পারে, এই বিষয়গুলো তুমি নিয়ে আসবা এবং কনক্লুশন দিবা। তারপরে যে প্রশ্নটা এটা বলছে দ্রব্য কি ভাইয়া, দ্রব্য বলতে কি বোঝো? এটা আমরা আমরা অনেকগুলো সৃজনশীলের ক নাম্বার প্রশ্ন পড়লাম, দ্রব্য কি এটা আমরা জানি। দ্রব্য মানে হচ্ছে যা কিছু স্পর্শনীয়, যা দেখা যায়, ছোঁয়া যায়, যার আকার আকৃতি রয়েছে, যা মালিকানা হস্তান্তর করা যায়, যা প্রয়োজন মেটাতে সামর্থ্য রাখে, এটাকে আমরা দ্রব্য বলে থাকি। বিক্রয়োত্তর সেবা বলতে কি বুঝো? বিক্রয়োত্তর সেবা মানে কি? বিক্রয়োত্তর সেবা মানে হচ্ছে বিক্রয় পরবর্তী যে সেবা প্রদান করা হয় সেটাকে আমরা বলি বিক্রয়োত্তর সেবা। পণ্য বিক্রয়ের পর বিক্রেতাকে যে ধরনের সেবা দেওয়া হয় সেটাকে আমরা বিক্রয়োত্তর সেবা বলে থাকি। ক্রেতাদের হাতে পণ্য পৌঁছানোর পর এই সেবা প্রদান করা হয়। এর মাধ্যমে সাধারণত পণ্যের ভুল ত্রুটি সরানোর বা মেরামত করে দেওয়া হয়। এটি ক্রেতা বা ভোক্তাদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করে। ওয়ারেন্টি, হোম ডেলিভারি, ফ্রি সার্ভিসিং ইত্যাদি হচ্ছে বিক্রয়োত্তর সেবার উদাহরণ। এভাবে তুমি ব্যাখ্যা করে দিবা। তারপরে যে প্রশ্নটা আমাদেরকে জানতে চাইছে সেটা হচ্ছে উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনে কোন খাতের অন্তর্ভুক্ত? উদ্দীপকের প্রতিষ্ঠানটি উৎপাদনের আমরা জানি কয়টা খাত: কৃষি খাত, শিল্প খাত, সেবা খাত। উৎপাদনে কি উদ্দীপকে কি উৎপাদন করছে আমরা যদি দেখি, জনাব হাতেম আলী কক্সবাজার হোটেল সানশাইনের ব্যবস্থাপক, তিনি নিজস্ব কৌশল অনুযায়ী কার্যাবলী পরিচালনা করে তেমন সন্তুষ্ট নয়, ফলে দিন দিন তার গ্রাহক সংখ্যা কমে যাচ্ছে, প্রতিষ্ঠানটি সুনামের লোকসানের মুখে পড়ছে। উক্ত অবস্থায় থেকে উত্তরণের জন্য হোটেল কর্তৃপক্ষ জনাব হাতেম আলীকে হোটেল ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হোটেল, এই হোটেল পর্যটন এরই কোন খাতের অন্তর্ভুক্ত ভাইয়া? এগুলো হচ্ছে সেবা খাতের অন্তর্ভুক্ত। তাহলে উদ্দীপকের প্রতিষ্ঠানটি কোন খাতের অন্তর্ভুক্ত? সেবা খাতের অন্তর্ভুক্ত। সেবা খাতের অন্তর্ভুক্ত তুমি লিখবা প্রথম হচ্ছে উদ্দীপকের প্রতিষ্ঠানটি সেবা খাতের অন্তর্ভুক্ত, এটা হচ্ছে জ্ঞানমূলক দিবা। তারপর হচ্ছে এই ব্যাখ্যা দিবা যে সেবা খাতরা বলতে তুমি কি বুঝো, এই ব্যাখ্যা দিবা। তারপরে হচ্ছে উদ্দীপকের যে অংশটা, যে হাতেম আলী কি করছে, কক্সবাজারের সমুদ্র সৈকতে কি করছে, একটা হোটেল স্থাপন করছে, এই বিষয়টা নিয়ে আসবা এবং এটা কেন সেবা খাতের অন্তর্ভুক্ত এই বিষয়টা ব্যাখ্যা করবা। যেমন লিখবা যে সেবা যেমন দেখা যায় না, স্পর্শ করা যায় না, তেমনি হোটেল থেকেও যে প্রাপ্ত সুযোগ সুবিধা দেখা বা স্পর্শ করা যায় না। আবার এর মাধ্যমে কি হয়, গ্রাহকদের প্রয়োজন মিটছে, যা তাদের সন্তুষ্টি অর্জনে সহায়তা করছে। এসব বৈশিষ্ট্য উৎপাদনের সেবা খাতের সাথে সামঞ্জস্যপূর্ণ, সুতরাং হোটেল সানশাইন উৎপাদনের সেবা খাতের অন্তর্ভুক্ত। এভাবে তুমি লিখবা। তারপরে যে প্রশ্নটা আমাদেরকে জানতে চাইছে সেটা হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতার যথাযথ অনুসরণ। আবার ক্রেতা কেন্দ্রিকতা আসছে। ক্রেতা কেন্দ্রিকতার যথাযথ অনুসরণই উদ্দীপকের প্রতিষ্ঠানটি সফলতার মূল কারণ। তুমি কি একমত? হ্যাঁ, আমি একমত। এই উদ্দীপকটা, এই উক্তিটা লিখে লিখবা, উক্তিটির সাথে আমি একমত, উক্তিটি যথার্থ, যাই লিখো। তারপরের অংশে ক্রেতা কেন্দ্রিকতা কি, এই ক্রেতা কেন্দ্রিকতার বৈশিষ্ট্যটা দিবা। তারপরের অংশে তুমি কি দিবা, এই যে উদ্দীপকটা নিয়ে আসবা যে ফলে দিন দিন উক্ত অবস্থা থেকে উত্তরণের জন্য হোটেল কর্তৃপক্ষ জনাব হাতেম আলীকে হোটেল ব্যবস্থাপনা প্রশিক্ষণ পাঠান। প্রশিক্ষণ নেওয়ার পর জনাব হাতেম আলী নিজস্ব কৌশল পরিবর্তে ক্রেতাদের পছন্দ, রুচি, চাহিদা অনুযায়ী হোটেলে কার্যাবলী পরিচালনা করেন। বর্তমানে সানশাইন হোটেল একটি সফল ব্যবসায় প্রতিষ্ঠান। এই বিষয়টা তুমি উদ্দীপকে 3 নাম্বার পয়েন্টে নিয়ে আসবা। 4 নাম্বার পয়েন্টে আনবা হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতার মাধ্যমে কিভাবে প্রতিষ্ঠানের সফল হয়। এই জিনিসগুলো আমরা একটু আগে যে ব্যাখ্যা করলাম, এই জিনিসগুলো নিয়ে আসবা। কিভাবে ক্রেতা কেন্দ্রিকতার মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পায়, প্রতিযোগিতা মোকাবেলা করা যায়, সফলতা নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো তুমি নিয়ে আসবা এবং কনক্লুশন দিয়ে দিবা। কনক্লুশন দিবা যে তাই বলা যায়, সুতরাং ক্রেতা কেন্দ্রিকতার মাধ্যমে কি হয়, ক্রেতা কেন্দ্রিকতার মাধ্যমে অথবা ক্রেতা কেন্দ্রিকতার যথাযথ অনুসরণের মাধ্যমে প্রতিষ্ঠানটির সফলতার মূল কারণ বলে আমি মনে করি। আর ক্রেতা কেন্দ্রিকতার ইংরেজি কি ভাইয়া? কাস্টমাইজেশন। তারপরে হচ্ছে আজকে এতটুকুই। আশা করি যে সৃজনশীলগুলো তোমাদের সহজে বুঝতে পেরেছ। তোমাদের সকলের জন্য রইল শুভকামনা। আর হালকেনস্টাইনের পাশে থেকো। আর পরবর্তী যে ক্লাসগুলো এগুলো অবশ্যই করো। আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।